পাচ্ছ বা স্ক্রিন শেয়ার হয়েছে। তাহলে আমরা চলো শুরু করি। আমরা পড়বো টিস্যু ও টিস্যুতন্ত্র। চ্যাপ্টারটার আসলে দুইটা ভাগ। একটা ভাগ হচ্ছে টিস্যু আর বড় ভাগটা হচ্ছে টিস্যুতন্ত্র। তো আমরা আজকের ক্লাসে টিস্যু অংশটুকু পড়বো, আর পরের তিনটা ক্লাসে টিস্যুতন্ত্রের যত খুঁটিনাটি যা আছে সব পড়বো আর কি। তো চলো শুরু করি টিস্যু নিয়ে। টিস্যু কি, এটা জ্ঞানমূলকের কতে 1 মার্কের জন্য এটা সংজ্ঞা আসবে যে টিস্যু বলতে কি বুঝো বা টিস্যু কি, 1 মার্কের ডেফিনেশন। আমরা কিভাবে লিখবো বা আমরা আসলে আদৌ জানি কিনা যে টিস্যু কি। আমরা জানি যে উদ্ভিদ বলি, প্রাণী বলি, জীবদেহের গাঠনিক ও কার্যিক একক হচ্ছে কোষ, সেল। আমরা সবাই এটা মোটামুটি শুনে এসেছি, কোষ। আর অনেকগুলা কোষ মিলায় তৈরি হয় টিস্যু। খুব সহজ করে বললাম। সবসময় কি অনেকগুলা কোষ মিলায় হবে টিস্যু? না, একটা কোষ দিয়েও টিস্যু হতে পারে। ব্যাপারটা ইন্টারেস্টিং, তোমরা আগে কখনো শোনো না এরকম করে। টিস্যুর 4টা সত্ত্ব আছে। দেখো, প্রথমে হচ্ছে এক বা একাধিক কোষ। এক বা একাধিক কোষ, এটা একটা ফান্ডামেন্টাল সত্য। একাধিক কোষ হবে, অনেক সময় রেয়ার কিছু ব্যাপার আছে যেখানে একটা কোষ দিয়েও একটা টিস্যু হতে পারে। এটা একটা সত্য পূরণ করলাম। এরপরে সত্য কি, এক বা একাধিক সমধর্মী কোষ বললে বিষয়টা আরেকটু ভালো হতো। সমধর্মী মানে যাদের গঠন, দৈর্ঘ্য, প্রস্থ, সাইজ, শেপ সব একই রকম। তাহলে এক বা একাধিক সমধর্মী কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করবে। একই স্থান থেকে উৎপত্তি লাভ করবে। ভাইয়া, একই স্থান থেকে উৎপত্তি ব্যাপারটা একটু বুঝায় দেন তো আমাদেরকে। একই স্থান থেকে উৎপত্তি বলতে কি বুঝায়? দেখো, আমরা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে পড়বো, বা তোমরা আগে থেকেই পড়ে এসছো বা জানো যে আমরা মানুষ হচ্ছে ত্রিস্তরী প্রাণী। আমরা যখন ভ্রূণীয় জীবনে মায়ের পেটের মধ্যে জরার মধ্যে ছিলাম, আমাদের কোষগুলা 3টা স্তরে ছিল। একদম বাইরে যে কোষগুলি ছিল তাদেরকে আমরা ওই কোষের স্তরগুলিকে বলি একটোডার্ম। মাঝে যেগুলি ছিল তাদেরকে আমরা বলি মেসোডার্ম। আর সবচেয়ে ভেতরে যে কোষগুলি ছিল তাদেরকে আমরা বলি এন্ডোডার্ম। সমন্বয় নিয়ন্ত্রণে তোমরা দেখে এসছো আমাদের মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, স্পাইনাল কর্ড, নিউরনগুলা, এগুলো সব একটোডার্ম থেকে আসে ভ্রূণীয় জীবনে, মানে বাইরের কোষগুলা থেকে উৎপত্তি লাভ করে। আবার তোমরা যখন রক্ত পড়ে এসছো, রক্ত তরল যোজক কলা। কঙ্কালতন্ত্রে যখন হাড্ডি গুড্ডি পড়বা, অস্থি, তরুণাস্থি, এগুলাও যোজক কলা। যোজক কলাগুলো আবার সব মেসোডার্ম থেকে আসে। তার মানে ভ্রূণীয় জীবনে একটা নির্দিষ্ট জায়গা থেকে, হয় একটোডার্ম নাহলে মেসোডার্ম, একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি লাভ করছে। ভাইয়া, আপনি তো এগুলো জুওলজির এক্সাম্পল দিলেন, আপনি তো বোটানি পড়াচ্ছেন। বোটানিতে তো আর একটোডার্ম মেসোডার্ম নেই, তাহলে এখানে কি বলবেন? ভ্রূণীয় জীবনে, হ্যাঁ, মানে জাইগোট, শুক্রাণু ডিম্বাণু মিলন হয়ে জাইগোট থেকে তো ভ্রূণ হয়। কিছু টিস্যুর উৎপত্তি হয়েছে ভ্রূণীয় জীবনে, কিছু টিস্যুর উৎপত্তি হয়েছে ভ্রূণীয় জীবনের অনেক পরে গিয়ে। তাহলে ওই একই জায়গা থেকে উৎপত্তি, মানে একটা ভ্রূণীয় জীবনে আসছে, একটা ভ্রূণীয় জীবনের অনেক পরে আসছে, এই দুইটা কোষ মিলে একটা টিস্যু হবে না। বুঝছো? একটা একটোডাম থেকে আসছে, একটা মেসোডাম থেকে আসছে, দুইটা মিলে একটা টিস্যু হবে না। উৎপত্তি এক হতে হবে। উদ্ভিদের বেলায় হয় ভ্রূণীয় জীবনে হতে হবে, নাহলে ভ্রূণীয় জীবনের অনেক পরে হতে হবে। আর প্রাণীদের উদাহরণ তো বললামই আর কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সত্যটা টিস্যু হতে গেলে, সেটা হচ্ছে একই ধরনের কাজ করতে হবে। একই ধরনের কাজ। একই ধরনের কাজ যদি করে তাহলে ওই কোষ বা কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। সংজ্ঞাটা আবার বলি তাহলে আমি, যেহেতু জ্ঞানমূলকে আসবে। এক বা একাধিক সমধর্মী কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই ধরনের কাজ সম্পাদন করলে ওই কোষ বা কোষগুচ্ছকে একত্রে বলা হয় টিস্যু। খুব কঠিন কিছু কি? না তো। আমরা যেহেতু একটু ভালো মার্কস পাইতে চাই, সুন্দর করে লিখবো। খালি সংজ্ঞা লিখবো না, আরো দু একটা লাইন লিখবো। আর দু একটা লাইন কি লিখবো? ভদ্রলোকের নাম হচ্ছে MFX বিচার্ড। সবার আগে আম্মু, মাদার, হ্যাঁ, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। তারপরে আব্বু, ফাদার। তারপরে XYZ, হ্যাঁ, যে কেউ জীবনে আসতে পারে, যাইতে পারে, সে পরে। তাহলে এভাবে মনে রাখবা, MF, মাদার, ফাদার, X, এনিয়ন। তারপরে ভদ্রলোকের নাম হচ্ছে বিচার্ড। ভদ্রলোকের নামটা একটু বিদঘুটে। MFX বিচার্ড। উনি সর্বপ্রথম টিস্যু শব্দটা ব্যবহার করেন, যেটাকে বাংলায় আমরা কলা বলি আর কি। তাহলে সর্বপ্রথম টিস্যু শব্দটা ব্যবহার করছে MFX বিচার্ড। এরপরে সংজ্ঞা লিখবো। সংজ্ঞা লেখার পরে এমসিকিউর জন্য আরেকটা লাইন পরীক্ষায় প্রায়ই আসে। টিস্যু সৃষ্টির দরকার কি ছিল? টিস্যু সৃষ্টির মূল কারণ হচ্ছে শ্রম বিভাগ। টিস্যু সৃষ্টির মূল কারণ শ্রম বিভাগ, মানে কাজ ভাগ করে দেওয়া। যে তুই খাদ্য তৈরি করবি, তুই খাদ্য পরিবহন করবি, তুই উদ্ভিদকে লম্বা বানাবি, তুই উদ্ভিদকে মোটু বানাবি। তাহলে টিস্যু সৃষ্টির মূল কারণ কি, এই লাইনটাও পরীক্ষায় প্রায় আসে। টিস্যু সৃষ্টির মূল কারণ, টিস্যু সৃষ্টির, উদ্ভিদের দেহে টিস্যু সৃষ্টির মূল কারণ কি বললে অ্যান্সার করে আসবা শ্রম বিভাগ। একটু গল্পই করি, হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম যে টিস্যু একটা কোষ দিয়েও হতে পারে। তোমরা অনেকে একটু অবাক হচ্ছিলা যে ভাইয়া এটা কি সম্ভব আদৌ, একটা কোষ দিয়ে টিস্যু হতে পারে? তোমরা যখন পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা, আই এম এক্সপেক্টিং যে পড়ছো, মানবদেহের প্রথম চ্যাপ্টার, চ্যাপ্টার 3, বেশিরভাগ কলেজেই ফার্স্ট ইয়ারে এটা পড়া ফেলে আর কি। পরিপাক ও শোষণ অধ্যায়ে তোমরা ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রে গবলেট কোষের নাম শুনছো। গবলেট কোষ মানুষের পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রে থাকে। এই গবলেট কোষগুলা এক ধরনের এককোষী গ্রন্থি।
গ্রন্থি, এককোষী গ্রন্থি, এককোষী গ্রন্থি। আর গ্রন্থি কি জিনিস, যদি তোমাকে কখনো কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া গ্রন্থি বা গ্ল্যান্ড কি, গ্রন্থি হচ্ছে এক ধরনের রূপান্তরিত রূপান্তরিত আবরণী কলা, আবরণী কলা। এখন ভাইয়া মানব দেহে, মানুষের দেহে টিস্যু কয় প্রকার তোমরা অনেকে জানো এটা। রক্ত, অস্থি এরা যেমন যোজক কলা কানেকটিভ টিস্যু, নিউরন স্নায়ুতন্ত্রের নিউরন যেমন স্নায়ু কলা, হাড্ডি গুড্ডির সাথে লাগানো থাকে পেশি মাসল পেশি কলা, আর থাকে আবরণী কলা এপিথেলিয়াল টিস্যু। হ্যাঁ, তো আমাদের গ্রন্থি এটা কিন্তু এক ধরনের আবরণী কলা, কলা তো টিস্যু তো। তার মানে এই গবলেট কোষই এমন একটা কোষ যেটা একটা কোষ দিয়েই টিস্যু হতে পারে। আমি বলছিলাম না যে একটা কোষ দিয়েও টিস্যু হতে পারে। গবলেট কোষ এটা তো গ্রন্থি, কিছু না কিছু ক্ষরণ করে, পরিপাকে পড়ে এসছো, এরা মিউকাস ক্ষরণ করে। হ্যাঁ, এটা থেকে গবলেট কোষ থেকে মূলত মিউকাস ক্ষরণ হয়, যেটা এক ধরনের ক্ষারীয় তরল। হ্যাঁ, মিউকাস ক্ষরণ হয় কোন কোষ থেকে বললে অ্যান্সার হচ্ছে গবলেট কোষ। এটা আমি নাইস টু নো, তোমাদের কিউরিসিটির জন্য বলতেছি। বা আপনি তো জিওলজির উদাহরণ দিয়ে পার পেয়ে গেলেন, আমরা তো বোটানি পড়ছি। আপনি বলেন যে উদ্ভিদের দেহে কোনো এককোষী গ্রন্থি কি থাকে, মানে উদ্ভিদের দেহে এরকম এককোষী গ্রন্থির কোনো সুযোগ আছে কিনা? আছে, খুব ইন্টারেস্টিং। উদ্ভিদের দেহে তোমার ওটা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদের, পতঙ্গভুক উদ্ভিদের উদ্ভিদের গ্রন্থি টিস্যু থাকে, গ্রন্থি টিস্যু, এইটাও এককোষী হয়। তাহলে পতঙ্গভুক উদ্ভিদের গ্রন্থি টিস্যু আর গবলেট কোষ, এই দুইটা জিনিস এককোষী টিস্যু। ভাই পতঙ্গভুক উদ্ভিদকে একটু বুঝান তো। তোমরা অনেক সময় টিভিতে দেখবা, এগুলো আসলে টিভিতে দেখায়, কেউ কেউ হয়তো বাস্তবেও দেখছো যারা গাছপালা পছন্দ করে। দেখা যায় যে ওই তোমার পোকামাকড় অনেক সময় গাছের উপর এসে বসে, ফুলের উপর এসে বসে, তখন ফুলের পাপড়ি বা বৃতি ওই পোকামাকড়কে আটকায় ফেলে, এরপর একটা আঠালো রস ক্ষরণ করে ওটাকে হজম করে ফেলে। মানে নর্মালি তো উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি, সো ওর তো আর আলাদা করে আমাদের মতো কাচ্চি তেহারি বিরিয়ানি এগুলো খাওয়ার দরকার নাই। কিছু কিছু উদ্ভিদ আছে ওরা সালোক সংশ্লেষণের পাশাপাশি আবার পোকামাকড় ধরে ধরে খায়। এখন চিন্তা করো, একটা পোকা ধরে যদি খেয়ে ফেলে, একটা মৌমাছি ধরে খেয়ে ফেললো, ওটাকে তো হজম করতে হবে। তো ওইটাকে হজম করার জন্য তো এনজাইম লাগবে, আর এনজাইম তো গ্রন্থি থেকে আসবে। কিছু উদ্ভিদের, সব উদ্ভিদের না, কিছু উদ্ভিদের এরকম যারা পতঙ্গভুক উদ্ভিদ, তোমাদের কলস উদ্ভিদটার নাম, পতঙ্গভুক উদ্ভিদের পাতায় বলো বা অনেক সময় ফুলে এরকম পতঙ্গকে হজম করার জন্য এনজাইম ক্ষরণ করার জন্য যে গ্রন্থি টিস্যু থাকে, ওগুলাও অনেক সময় এককোষী হতে পারে আর কি। যাই হোক, যারা একটু পরে আসছো, দোজ হু হ্যাভ জয়েন্ট মি লেটার, আমরা বোটানির উই হ্যাভ মেক এ ফ্রেশ স্টার্ট, বোটানি চ্যাপ্টার 8 টিস্যু ও টিস্যুতন্ত্র পড়া শুরু করছি। চ্যাপ্টারটা আমরা 4টা ক্লাসে শেষ করবো, আজকে প্রথম ক্লাস। আজকে মূলত আমরা টিস্যু নিয়ে কথা বলবো। টিস্যুর সংজ্ঞা কি, জ্ঞানমূলক 1 মার্কের জন্য আসবে, কিভাবে লিখবো আমরা। প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিব। এমএফএক্স বিচার্ড সর্বপ্রথম টিস্যু শব্দটা ব্যবহার করেন। এরপরে 4টা সত্য, কোনোটা বাদ দিব না। এক বা একাধিক সমধর্মী, সমধর্মী কথাটা জরুরি, এক বা একাধিক সমধর্মী কোষগুচ্ছ, দুইটা সত্য হয়ে গেল। একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই ধরনের কাজে নিয়োজিত থাকলে ওই কোষ বা কোষগুচ্ছকে একত্রে বলা হয় টিস্যু। এরপরে আমরা আরো একটা লাইন লিখব, শ্রম বিভাগী টিস্যু সৃষ্টির প্রধান কারণ। সংজ্ঞায় তো পাইলামই, 1 মার্কের বেশি তো আর দেওয়া যাবে না। এই 3টা লাইন লিখলে এক্সামিনার খুশি হয়ে ওনার মনে লাড্ডু ফুটবে, উনি 1 না পারলে তোমার খুশি হয়ে 2 দিয়ে দিবে। এখন 1-এর মধ্যে তো আর 2 দিতে পারবে না। এই সুন্দর সংজ্ঞার ইম্প্যাক্ট পড়বে পরের কোনো কোশ্চেনে, যেটা তোমার অ্যান্সার তো ভালো হবে না, কিন্তু এটা এত চমৎকার সংজ্ঞা লিখছো যে ওখানে তোমার একটু মার্ক বাড়াই দিয়ে দিবে আর কি, বুঝছো। এরপরে আমরা কিউরিসিটির জন্য জেনেছি যে একটা কোষ দিয়েও টিস্যু হতে পারে। এরকম কিছু উদাহরণ শিখেছি, যেমন মানুষের পরিপাকতন্ত্রে ক্ষুদ্রান্ত্রে বৃহদান্ত্রে থাকা মিউকাস ক্ষরণকারী গবলেট কোষ, এটা একটা কোষ দিয়েই এক ধরনের গ্রন্থি টিস্যু, মানে আবরণী কলা আর কি। আর উদ্ভিদের দেহে পোকামাকড় ধরে খাইতে পারে, পতঙ্গভুক উদ্ভিদের পাতায় বা ফুলে থাকতে পারে, পোকামাকড়কে হজম করার জন্য এনজাইম ক্ষরণকারী গ্রন্থি টিস্যু, এরাও এককোষী হতে পারে। ইনবক্সে একটু লিখে জানাবা টিস্যুর সংজ্ঞা যে বুঝাইছি, 4টা সত্য বা টিস্যু সৃষ্টির কারণ বা এই যে এককোষী গ্রন্থি কারা, এই জিনিসগুলো বুঝছো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা পরের টপিকে যাব। টিস্যু সংজ্ঞা ক্লিয়ার হয়েছে কিনা একটু ইনবক্সে লিখে জানাও, টিস্যু সবকিছু বুঝছো কিনা। ওকে, মরিয়ম ক্লিয়ার, সুফিয়ান ক্লিয়ার, আব্দুল্লাহ ক্লিয়ার, ভেরি গুড। তাহলে চলো আমরা এবার টিস্যুর প্রকারভেদটা একটু দেখে নিই। টিস্যুর কোষগুলা, হ্যাঁ, বিভাজিত হতে পারে কি পারে না, এইটার উপর ভিত্তিতে টিস্যুকে দুভাগে ভাগ করা যায়। তোমরা একটু আগে বললাম যে মানুষের দেহে, তোমার আমার দেহে টিস্যু 4 প্রকার, রক্ত, যোজক কলা, অস্থি যোজক কলা, পেশি পেশি কলা, নিউরন স্নায়ু কলা আর আবরণী কলা। মানব দেহে টিস্যু 4 প্রকার, কিন্তু উদ্ভিদের দেহে বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু 2 প্রকার। যে টিস্যুর কোষগুলা বিভাজিত হতে পারবে তাকে আমরা বলবো ভাজক টিস্যু, বা এটাকে ইংরেজি নামটাও পড়বা, এটাকে আমরা ইংরেজিতে বলি মেরিস্টেম, মেরিস্টেমেটিক টিস্যু, বা এটাকে আমরা মেরিস্টেমও বলি শর্টকাটে। এই স্টেম কথাটা চেনা চেনা লাগতেছে তোমাদের, স্টেম কোষ, ওই যে লাল অস্থিমজ্জায় হাড্ডির মধ্যে থাকে,
হ্যাঁ, যেটার ভেতরে খাওয়ার জন্য প্লেটের উপরে বাড়াবাড়ি শুরু করি আমরা রেস্টুরেন্টে। হ্যাঁ, পারলে হাতুড়ি দিয়ে হাড্ডি পিটায় ভেঙে খাইতে হবে। হ্যাঁ, মানে আমি নিজেও করি। একটু না খাইতে পারলে মানে মনে হয় যে একটু অতৃপ্ত আত্মা হয়ে ঘুরতেছে আরকি। ভেতরের জিনিসটা খাইতে পারলাম না। বন্যার অস্থিমজ্জা বলি। অস্থিমজ্জার মধ্যে স্টেম কোষ থাকে যারা আজীবন বিভাজিত হয়ে রক্তকণিকা তৈরি করতে পারে। তোমরা হয়তো শুনে এসছো এই কথাগুলা। বা তোমরা তোমাদের ফেভারিট চ্যাপ্টার হাইড্রার মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষের নাম শুনছো। যেমন খুশি তেমন সাজার মতো যেমন খুশি যেকোনো কোষে পরিণত হতে পারে। তো স্টেম কোষ বিভাজিত হতে পারে। এই জন্যই দেখো মেরিস্টেম, স্টেম, হ্যাঁ, বা মেরিস্টেমেটিক টিস্যু। যে টিস্যুর কোষগুলার বিভাজন ক্ষমতা আছে তাদেরকে আমরা বলবো ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু বা শর্টকাটে মেরিস্টেম। আর যে টিস্যুর কোষগুলার বিভাজন ক্ষমতা নেই, আর বিভাজিত হতে পারবে না, তাদেরকে আমরা বলবো স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু। হ্যাঁ, লাইফে সেটেল হয়ে গেছি, পার্মানেন্ট টিস্যু, এখানেই বাসা গেড়ে ফেলছি, আর বিভাজিত হবে না, পার্মানেন্ট টিস্যু। তাহলে টিস্যু দুই প্রকার। এবার আসো এই চ্যাপ্টারের এমসিকিউতে, বহুপদী এমসিকিউ বলো, এটা আবুল হাসান স্যারের বই। তোমরা তো মোস্ট লাইকলি আবুল হাসান স্যারের বই পড়ো। 90% কলেজে বাংলাদেশে এসএসসি লেভেলে আবুল হাসান স্যারের বই পড়ায়। কোনো কোনো কলেজে দেখছি যে আলিম স্যারও পড়ায় বা আজিবুর স্যারও পড়ায়। আজিবুর স্যার সবচেয়ে কম পড়ায়, মেইনলি হাসান, সেকেন্ডে আজমল এবং আলিম স্যার। এই রাইটারগুলোর বইও চলে কোথাও কোথাও। আমরা মোটামুটি ক্লাসে সব রাইটারের বই সবই পড়ে ফেলবো, মানে আমাদের এইচএসসি অ্যাডমিশন আল্লাহর রহমতে কোথাও সমস্যা হবে না, খালি মন দিয়ে ক্লাস করতে হবে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, এটা বোর্ড পরীক্ষায় মিনিমাম 20-30 বার এসছে লাস্ট 10-15 বছরে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য বহুপদী এমসিকিউতে আসে, অনেক সময় সিকিউতেও আসে। খুবই খুব ইম্পর্টেন্ট টপিক আজকের ক্লাসের। খুব খুব ইম্পর্টেন্ট টপিকের মধ্যে এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। 100% সিকিউ এমসিকিউ দুইটার জন্যই খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, প্রথমেই আসো একটু বুঝাই পড়াই, তারপরে আমরা এগুলো দেখবো না যে বইয়ে কি লিখছে না লিখছে আর কি। ভাজক টিস্যুর কোষগুলা, হ্যাঁ, প্রথম কথা, ভাজক টিস্যুর কোষগুলা বিভাজনে সক্ষম। এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নেই, রাইট? ওকে ফাইন, এটা পারবো ভাইয়া। ভাজক টিস্যুর কোষগুলা জীবিত না মৃত? তোমার ইনস্টিংক্ট কি বলে? একটা মৃত কোষ কি বিভাজিত হতে পারবে বলো? পারবে না তো। তাহলে ভাজক টিস্যুর কোষগুলা বিভাজনে সক্ষম, ভাজক টিস্যুর কোষগুলা জীবিত। এই দুইটা আমরা গদ বাঁধা কথা এমনি লিখবো। এইবার আমরা চিন্তা করব ভাজক টিস্যুর সাইজ কেমন, শেপ কেমন। তাহলে আরো দুইটা বৈশিষ্ট্য হবে। সাইজ হচ্ছে এদের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা মোটামুটি একই রকম। প্রত্যেকটা কোষের দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, বা 3 ডাইমেনশনে দেখলে ব্যাস বলো, একই রকম, এবং আকার একটু ছোট। কারণ এরা তো পরিণত হওয়ার টাইম পায় না, তার আগেই আবার বিভাজিত হয়ে যায়। এই জন্য ভাজক টিস্যুর কোষগুলো আকারে ছোট। কোষগুলো অপরিণত, মানে ম্যাচিউরড হয়ে পার্মানেন্ট হওয়ার টাইম পায় নাই। তাহলে কোষগুলো আকারে ছোট, অপরিণত, দৈর্ঘ্য প্রস্থ গভীরতায় একই রকম, মানে সমব্যাসীয়। প্রত্যেকটা কোষের টিস্যুর ব্যাস মোটামুটি একই রকমই। তাহলে এটা গেল আকার রিলেটেড কথাবার্তা, মানে আকৃতি রিলেটেড কথাবার্তা। আকার কেমন? ভাজক টিস্যুর কোষগুলোর আকার হয়, মোস্ট কমন হয় ষড়ভুজাকার। ষড়ভুজাকার, অনেক সময় এই যে বেঞ্জিনিং এর মতো, অনেক সময় পঞ্চভুজাকার বা ডিম্বাকার বা তোমার আয়তক্ষেত্রাকার হতে পারে, কিন্তু মোস্ট কমন আমরা যেটা দেখি মাইক্রোস্কোপে সেটা হচ্ছে যে ষড়ভুজাকার বা পঞ্চভুজাকার। এই দুইটা শেপ বেশি, এই দুইটা খুব একটা পাওয়া যায় না। তাহলে চারটা বৈশিষ্ট্য হয়ে গেল। হ্যাঁ, ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, এক। দুই, ভাজক টিস্যুর কোষগুলা জীবিত, শেষ। তিন, ভাজক টিস্যুর কোষগুলা সমব্যাসীয়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ গভীরতায় একই রকম, কোষগুলা ছোট এবং অপরিণত। 4 নম্বরে শেপ, আকৃতি কেমন? ভাজক টিস্যুর কোষগুলার আকৃতি ষড়ভুজাকার, পঞ্চভুজাকার, আয়তাকার বা ডিম্বাকার হতে পারে। ডান ডান ভাইয়া। এবার আসো আমরা একটা কোষকে কিভাবে চিন্তা করি। কোষের বাইরে দেখি, সবার বাইরে কি থাকে? আমাদের কোষের সবার বাইরে তো কোষ ঝিল্লি থাকে। উদ্ভিদ কোষের তো আর কোষ ঝিল্লির বাইরেও আবার কোষ প্রাচীর থাকে। তাহলে দেখো উদ্ভিদের ভাজক টিস্যুর কোষ প্রাচীরটা, এইটা হয় খুব পাতলা। এটা কেমন হয় ভাইয়া? পাতলা। কেন পাতলা হয় একটু বুঝে পড়ো। কারণ যদি এটা পুরু হতো তাহলে কোষটা বিভাজিত হয়ে একটা থেকে দুইটা কোষ হওয়াটা ওর জন্য ডিফিকাল্ট হতো। আর ও যেহেতু অপরিণত, পরিণত হইলে না কোষ প্রাচীরে বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হয়ে এটা পুরু হওয়ার সুযোগ পায়। ও তো বেশি দিন থাকেই না, ও তো বিভাজিত হয়ে নতুন কোষে পরিণত হয়ে যায়। সো ওর কোষ প্রাচীর যে পুরু হবে ওই সুযোগও পায় না, আর পুরু হইলেও ওর জন্য সমস্যা, ও বিভাজিত হইতে পারতো না। এই জন্যই ভাজক টিস্যুর কোষ প্রাচীর পাতলা, এবং এটা হয় সেলুলোজ দ্বারা নির্মিত। সেলুলোজ দ্বারা নির্মিত। প্রতিনিয়ত বিভাজিত হচ্ছে ভাজক টিস্যুর কোষগুলা, তাহলে অসংখ্য নতুন নতুন কোষ তৈরি হচ্ছে। এই জন্য ভাজক টিস্যুর কোষগুলো একসাথে এরকম দল বেঁধে গুচ্ছ আকারে অবস্থান করে। তাহলে একসাথে অনেকগুলা কোষ যদি এরকম গুচ্ছ আকারে অবস্থান করে, তাহলে এদের মধ্যে কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই। খুবই ভাইটাল একটা ক্যারেক্টারিস্টিক্স যে ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই, আন্তঃকোষীয় ফাঁক অনুপস্থিত। তোমরা যখন বোটানির কোষ চ্যাপ্টার পড়ছিলা ফার্স্ট ইয়ারের একদম শুরুতে, উদ্ভিদ কোষ আঁকা মানেই সারা জীবন শিখছিলা যে উদ্ভিদ কোষের মধ্যে ইয়া বড় একটা কোষ গহ্বর রাখবো, তাই তো? কিন্তু এখানে সেরকম না। হ্যাঁ, ভাজক টিস্যুতে তুমি ইয়া বড় একটা মস্ত বড় নিউক্লিয়াস আঁকবা। ভাজক টিস্যুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, এটা নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের উপাদান তোমরা তো জানো, ওটাকে বলে নিউক্লিওলাস। ওটা লেভেলিং করার দরকার নেই। তাহলে ভাজক টিস্যুর কেন্দ্রে একটা বড় কি থাকে বলো? নিউক্লিয়াস থাকে। এবং নিউক্লিয়াসটার অবস্থান কোথায় ভাইয়া? কেন্দ্রে না পরিধির দিকে? কেন্দ্রে। হ্যাঁ, নিউক্লিও প্লাজমও এঁকে দিলাম একটু, নিউক্লিওলাসও আঁকলাম, নিউক্লিও প্লাজমও আঁকলাম। ভাইয়া তাহলে ভাজক টিস্যুতে কি কোষ গহ্বর থাকে না?
আবুল হাসান স্যার বলছে থাকে না, কিন্তু আলিম স্যার বা গাজী আজমল স্যার বলছে থাকে। সরাসরি থাকে বলে নাই, কিভাবে বলছে কথাটা শোনো। ভাজক টিস্যুতে সাধারণত কোষ গহ্বর থাকে না, এটার এক্সপ্লেনেশন দিব কেন থাকে না। ভাজক টিস্যুতে সাধারণত কোষ গহ্বর থাকে না, যদি থাকেও তাহলে আকারে খুবই ক্ষুদ্র, আকারে খুবই ক্ষুদ্র এবং সংখ্যায় একাধিক। হ্যাঁ, ভাজক টিস্যুতে কোষ গহ্বর সাধারণত থাকে না, থাকলে আকারে খুবই ছোট এবং সংখ্যায় একাধিক। হ্যাঁ, এভাবেই লিখবো আমরা যদি বোর্ড পরীক্ষা আসে। ওকে ভাই, বুঝলাম। ভাইয়া, কোষ গহ্বরের কাজ কি? কোষ গহ্বরের কাজ হচ্ছে সঞ্চিত খাদ্য বা বর্জ্য পদার্থ জমা করে রাখা। এখন একটা কোষের কাজ হচ্ছে বিভাজিত হয়ে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। এখন এর মধ্যে যদি আমি বর্জ্য পদার্থ ডাস্টবিন বানায় রেখে দিই, ওটাকে ওর মধ্যে যদি খাবার দাবার জমা করে রেখে দিই, তাহলে তো বিভাজিত হতে পারবে না, বিভাজন আরো হ্যাম্পার হবে। এই জন্যই ভাজক টিস্যুতে কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বর থাকলে তো এগুলাও জমা হয়ে থাকতো। তাহলে এখানেই দুইটা কথা হয়ে গেল, ভাজক টিস্যুতে কোষ গহ্বর থাকে না, থাকলেও আকারে ক্ষুদ্র এবং সংখ্যা একাধিক। এই জন্য ভাজক টিস্যুর মধ্যে কোনো সঞ্চিত খাদ্য, বর্জ্য পদার্থও থাকে না। বুঝলাম ভাইয়া। যেহেতু নিউক্লিয়াস অনেকটা জায়গা নিয়ে আছে, দেখো নিউক্লিয়াস এখানে অনেকটা জায়গা নিয়ে আছে, এই জন্যে সাইটোপ্লাজম খুব বেশি জায়গায় ছড়ায় থাকার সুযোগ নেই। এই জন্য সাইটোপ্লাজমটা হবে ঘন। তাহলে এটাও আমরা বুঝে পড়লাম, যেহেতু নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে এবং আকারে খুব বড়, সো সাইটোপ্লাজম অনেক জায়গা নিয়ে থাকার সুযোগ নেই, সাইটোপ্লাজমটা অল্প একটু অংশের মধ্যে থাকতে হবে, এই জন্য সাইটোপ্লাজমটা হবে ঘন। ওকে ভাই, এটাও কেন হয় বুঝলাম, সাইটোপ্লাজমটা হয় ঘন। দেখো, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কারণ তাদের প্লাস্টিড থাকে। তোমরা যখন রক্ত চ্যাপ্টারটা পড়ছিলা, ফার্স্ট ইয়ারেই পড়ে এসছো বোধহয়, রক্তে মনে করে দেখো, রক্ততন্ত্রের 13টা ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর ছিল প্রোথ্রম্বিন। হ্যাঁ, 2 নম্বর ফ্যাক্টর প্রোথ্রম্বিন, এইটা সক্রিয় হয়ে হয়েছিল থ্রম্বিন। মনে করে দেখো, পরিপাক চ্যাপ্টার, প্রোরেনিন পাকস্থলী থেকে খরিত হয়, প্রোরেনিন, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সক্রিয় হয় রেনিন। বা আপনি এই কথাগুলো কেন বলতেছেন? কোনো কিছুর নামের শুরুতে প্রো থাকা বা কোনো কিছুর নামের শেষে জেন থাকা মানে ওখান থেকে কোনো কিছু জেনেসিস হবে, উৎপন্ন হবে, মানে ওরা নিষ্ক্রিয় অবস্থায় আছে। যেমন পেপসিনোজেন সক্রিয় হয়েছিল পেপসিন, ট্রিপসিনোজেন ট্রিপসিন, ফাইব্রিনোজেন সক্রিয় হয়েছিল ফাইব্রিন। ধরতে পারতেছো তো নিশ্চয়ই, নামের শেষে জেন অথবা নামের শুরুতে প্রো থাকা মানে নিষ্ক্রিয় অবস্থা, প্রো বাদ দিয়ে দাও বা জেন বাদ দিয়ে দাও মানে সক্রিয় অবস্থা। ভাজক টিস্যুতে প্লাস্টিডটা প্লাস্টিড হিসেবে থাকে না, এটা প্রোপ্লাস্টিড হিসেবে থাকে, প্রোপ্লাস্টিড। তার মানে ভাজক টিস্যু যখন বিভাজন ক্ষমতা শেষ হয়ে স্থায়ী টিস্যুতে পরিণত হবে, তখন সেখানে প্লাস্টিড থাকবে। তাহলে ভাজক টিস্যুতে প্লাস্টিডটা কি রূপে অবস্থান করে? প্লাস্টিডের আগের ভার্সন, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যেটাকে বলে প্রোপ্লাস্টিড। চিন্তা করো, বলো, ভাজক টিস্যুতে যদি প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট নিষ্ক্রিয় অবস্থায় থাকে, প্রোক্লোরোপ্লাস্ট বা প্রোপ্লাস্টিড হিসেবে থাকে, ওখানে খাদ্য তৈরি করার সুযোগ আছে? না, ভাজক টিস্যুতে খাদ্য তৈরি হয় না। ছেলেমেয়েরা জানেই না যে ভাজক টিস্যুতে খাদ্য তৈরি হয় না। কেমনে খাদ্য তৈরি হবে? কারণ ওখানে প্লাস্টিডটা প্রোপ্লাস্টিড হিসেবে আছে। ভাজক টিস্যুতে বেশিরভাগ অঙ্গাণুই থাকে না। একটা কোষে যত অঙ্গাণু থাকার কথা, মোস্ট অফ দ্য অঙ্গাণুই মিসিং। কিন্তু একটা অঙ্গাণু খুবই সক্রিয় অবস্থায় থাকে, আলিম স্যারের বইয়ে মোটা কালি দিয়ে লেখা আছে, হাসান স্যারের বইয়ে নেই। ভাজক টিস্যুতে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে ভাজক টিস্যুর সক্রিয় অঙ্গাণু কোনটা, এটা যদি বোর্ড পরীক্ষায় আসে তাহলে অ্যান্সার করে আসবা মাইটোকন্ড্রিয়া। ভাজক টিস্যুতে কোন অঙ্গাণুটা সবচেয়ে বেশি সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে? অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কেন ভাই, বুঝা দেন। কারণ একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ হবে, মাইটোসিসের 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো কত কত ঘটনা তোমরা পড়ে এসছো। তার আগে আবার ইন্টারফেস, প্রস্তুতি পর্যায়ে, G1, S, G2 পড়ে এসছো না এগুলা? তো এগুলার মধ্যে দিয়েই তো এদেরকে সবসময় প্রতিনিয়ত যেতে হচ্ছে। তার মানে এদেরকে কিন্তু প্রচুর কাজ করতে হচ্ছে, আর কাজ করতে গেলে তো ফিজিক্সের ভাষায় শক্তি লাগবেই, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তাহলে ভাজক টিস্যুর বিপাকীয় হার অনেক বেশি, মানে যে বিপাক ভেতরে প্রতিনিয়ত বিভাজনের জন্য ও প্রস্তুতি নিতে থাকে, বিপাকীয় হার অনেক বেশি, শক্তির বেশি দরকার পড়ে। এই জন্য ওদের সক্রিয় অঙ্গাণু হিসেবে মাইটোকন্ড্রিয়ার আধিক্য অনেক বেশি থাকে। আমরা পুরাটা আবার একটু রিক্যাপ করবো, হ্যাঁ, ঠান্ডা মাথায়, উইথ ব্ল্যাঙ্ক হেড, কাম হেড, দেখো তোমার মাথার মধ্যে সব ঢুকছে কিনা। ভাজক টিস্যুর কোষগুলা বিভাজনে সক্ষম, 1 নম্বরে বলছিলাম। ভাজক টিস্যুর কোষগুলা জীবিত, 2 নম্বরে বলছিলাম। এই দুটা ফার্স্টে বলছিলাম। 3 আর 4-এ সাইজ আর শেপ নিয়ে বলছিলাম। ভাজক টিস্যুর কোষগুলো অপরিণত, দৈর্ঘ্যপ্রস্থ গভীরতা একই রকম, সমবেশীয় এবং আকারে ছোট। 4 নম্বরে বলছিলাম কোষগুলা সাধারণত সর্বভুজাকার, পঞ্চভুজাকার, আয়তাকার বা ডিম্বাকার হতে পারে। এই 4টা আগে বলে নিছিলাম। এরপরে বাইরে থেকে শুরু করছিলাম। ভাজক টিস্যুর কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দ্বারা নির্মিত। নিউক্লিয়াস বড় এবং কেন্দ্রে অবস্থান করে, এই জন্য সাইটোপ্লাজমটা ঘন। কোষ গহ্বর সাধারণত থাকে না, থাকলেও আকারে ক্ষুদ্র এবং সংখ্যায় একাধিক। যেহেতু কোষ গহ্বর থাকে না, ভাজক টিস্যুতে কোনো সঞ্চিত খাদ্য বা বর্জ্য পদার্থ জমা থাকে না। সঞ্চিত খাদ্য হবেই কেমনে? খাদ্যই তো তৈরি হয় না, কারণ ভাজক টিস্যুতে প্লাস্টিডটা প্রোপ্লাস্টিড রূপে অবস্থান করে। এর বাইরে বলেছি কিউরিওসিটির জন্য, ভাজক টিস্যুতে কোন অঙ্গাণু সর্বাধিক পরিমাণে দেখতে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া। যে কারণে ভাজক টিস্যুর বিপাকীয় হার অনেক বেশি। হ্যাঁ, দেখো তো আসলে এগুলাই আছে কিনা বই, নাকি ভাইয়া ভাইয়ার মতো চাপাবাজি করে পড়াইলো। দেখো তো কি পড়াইছি। ভাজক টিস্যুর কোষগুলা জীবিত, অপেক্ষাকৃত ছোট, সমবেশীয়, প্রত্যেকটা কোষের দৈর্ঘ্যপ্রস্থ গভীরতা একই রকম। কোষগুলা সর্বদাই বিভাজনক্ষম। কোষগুলা সাধারণত আয়তাকার, ডিম্বাকার, সর্বভুজাকার বা পঞ্চভুজাকার হয়। কোষগুলার কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত। নিউক্লিয়াস বড়
এবং ঘন সাইটোপ্লাজম, দানাদার ঘন সাইটোপ্লাজম থাকে, কারণ অল্প জায়গায় সাইটোপ্লাজম থাকতে হচ্ছে। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোনো কোষ গহ্বর থাকে না, বইয়ে লিখে রাখবা সাধারণত কোষ গহ্বর থাকে না, এরপর লিখে রাখবা যদি থাকে তাহলে সংখ্যায় একাধিক এবং আকারে ক্ষুদ্র। আজমল স্যারের বই আছে। কোষগুলো ঘন সন্নিবিষ্ট, এটা বলতে ভুলে গেছিলাম, এই জন্য আন্তঃকোষীয় ফাঁক থাকে না। কোষগুলোর বিপাকীয় হার বেশি, সর্বদাই বিপাকীয় অবস্থায় থাকে, ওই যে ইন্টারফেস অবস্থায় থাকে। হ্যাঁ, সবসময় বিপাকীয় নিউক্লিয়াস বলে, মানে বিভাজনের জন্য রেডি হতে থাকে প্রতিনিয়ত। কোনো সঞ্চিত খাদ্য, খরিত পদার্থ বা বর্জ্য পদার্থ থাকে না। প্লাস্টিডের আদি ভার্সন প্রোপ্লাস্টিড হিসেবে থাকে। কোষগুলো সাধারণত ছোট, দৈর্ঘ্যপ্রস্থ একই রকম। কোষগুলো অপরিণত, কারণ পরিণত হওয়ার সুযোগই পায় না, এবং কোষগুলোতে মাইটোসিস হয়। হ্যাঁ, ভাজক টিস্যুর কোষগুলো জননমাতৃ কোষে মায়োসিস হয়। ভাজক টিস্যুতে যেহেতু দৈহিক বৃদ্ধি হবে, তার মানে ওখানে শুধুমাত্র মাইটোসিসই হয়। ঝটপট আমাকে একটু ইনবক্সে লিখে জানাও এই যে 13টা বৈশিষ্ট্য, বা এর বাইরে আমি আরো অন্যান্য রাইটারের বইয়ে যা বুঝাইলাম টুকটাক, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সব মাথার মধ্যে ঢুকছে কিনা বা মুখস্থ হয়েছে কিনা, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সব ক্লিয়ার হয়েছে কিনা, ভাজক টিস্যু বুঝছো কিনা। এত অ্যাক্টিভ হইলে তো একদিনে 2 দিনেই বড় হয়ে যেত ব্যাপারটা, মানে অন্য টিস্যুর চেয়ে অ্যাক্টিভ। আবার কিছু কিছু উদ্ভিদ তো অনেক দ্রুত বড় হয়। হ্যাঁ, ভাজক টিস্যু অ্যাক্টিভ না হইলে তো উদ্ভিদ এত দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হইতো না আসলে আর কি। ওকে, 100% ক্লিয়ার, সাবাস। তোমরা দেখি সব বাঘ, একটা বাচ্চা বাঘ। হ্যাঁ, বাঘের বাচ্চা বললে আবার অনেকে মাইন্ড করে, এই জন্য বাচ্চা বাঘ বললাম আর কি। তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হয়ে গেল, আসবেই তোমার যেমন সামনে ইয়ার ফাইনাল, প্রি টেস্ট, টেস্ট, মডেল টেস্ট, অ্যাডমিশন, মানে এই টপিক থেকে তোমার অ্যাটলিস্ট মিনিমাম 20-30 বারের কোশ্চেন ইউ হ্যাভ টু ফেস এই জার্নিতে, যে কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য বা কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য না। আমরা একটা কুইজে যাব, তার আগে আমরা ঝটপট একটু ভাজক টিস্যুর কাজটাও একটু দেখে নিই। কাজ কি? কাজ একদম দুধভাত টপিক। উদ্ভিদের মূল বা কাণ্ডের একদম শীর্ষে যে ভাজক টিস্যু অবস্থিত, হ্যাঁ, তাকে আমরা বলি শীর্ষস্থ ভাজক টিস্যু। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের কি বৃদ্ধি পাবে বলো? দৈর্ঘ্য। আর উদ্ভিদের পাশে যে ভাজক টিস্যু অবস্থিত, পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে এটার কি বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য না প্রস্থ? ব্যাস। মানে উদ্ভিদ মোটু হবে আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পাবে, ব্যাস বাড়বে, আর শীর্ষস্থের ফলে দৈর্ঘ্য বাড়বে। আর ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতা শেষ হয়ে যাবে, একটা সময় আর ভালো লাগবে না, আর পারছি না গুরু, সেই নার্সারি থেকে শুরু। ভাজক টিস্যু যখন বিভাজন ক্ষমতা হারায় ফেলবে, তাহলে ভাজক টিস্যু কোন টিস্যুতে পরিণত হবে? স্থায়ী টিস্যুতে। তাহলে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। কোথাও কেটে গেছে, উদ্ভিদেরও তো ইঞ্জুরি হয়, হয় না? ঝড়ে বাঁকা যায় অনেক, আমরা গিয়ে আঘাত করি। উদ্ভিদের কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে ক্ষয় নিরাময়, ক্ষয় পূরণ করবে কে? ক্ষত পূরণ বা ক্ষত নিরাময় করবে ভাজক টিস্যু। স্থায়ী টিস্যু তো আর বিভাজিত হতে পারে না, সুতরাং ক্ষত নিরাময়, বৃদ্ধি, এগুলি কিন্তু মূলত ভাজক টিস্যুর কাজ। তাহলে ভাজক টিস্যুর 4টা কাজ শিখলেই মোর দ্যান এনাফ। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের মূল বা কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে মূল বা কাণ্ডের প্রস্থ বা ব্যাস বৃদ্ধি পায়। 3 নাম্বার, ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। আর 4 নাম্বার, ভাজক টিস্যু উদ্ভিদের ক্ষয় নিরাময় করে বা ক্ষত নিরাময় করতে সাহায্য করে। শেষ। উই হ্যাভ স্টাডিড এভরিথিং রিগার্ডিং ভাজক টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশন, বৈশিষ্ট্য এবং কাজ। প্রথম কুইজ, হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করো, দেখো পারো কিনা। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? বলো, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? বলো বলো বলো, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? বলো, পারবা সবাই, এটা কুইজ, প্রথম কুইজ। কোষ প্রাচীর পুরু, এই ভাজক টিস্যুর কোষ প্রাচীর কি পুরু দেখছিলা না পাতলা দেখছিলা একটু আগে? হ্যাঁ, পুরু হওয়ার টাইম কি পায় না, পায় না, তার আগেই বিভাজিত হয়ে যায় কিনা? কোষগুলা পরিণত, ওরা খালি আছে বিভাজিত হয়ে গাছের বড় করার ধান্দায়, ওরা নিজেরা পরিণত হওয়ার সুযোগ সচরাচর পায় কিনা? কোষগুলা প্রতিনিয়ত বিভাজিত হচ্ছে, এই জন্য একসাথে অনেকগুলো একসাথে থাকতে হয়। একসাথে গাদাগাদি করে থাকলে ভেতরে ভেতরে গ্যাপ থাকার সুযোগ বাড়ে না কমে? তাহলে সমাজের গেলে ইশারাই কাফিয়ে বলেই কিন্তু দিছি, বিপাকীয় হার কম। ওরা তো বিপাকীয় অবস্থায় থাকে, ইন্টারফেস দশাই থাকে। তাহলে ওদের বিপাকীয় হার সবসময় কি, মানে ওরা বিভাজিত হওয়ার জন্যই রেডি হচ্ছে সারাক্ষণ। তাহলে বিপাকীয় হার কিন্তু বেশি থাকে, তার মানে মোটামুটি 85% ঠিকঠাক মতো অ্যান্সার করছো, মাশাআল্লাহ, সাবাস। দেখি তোমরা আগুন সবগুলা। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? কোষগুলা ঘন সন্নিবিষ্ট, কারণ কোষ প্রাচীর পুরু না, কোষ প্রাচীর পাতলা। পুরু হলে বিভাজিত হতে পারতো না, আর পুরু হওয়ার টাইমই পায় না, সহজ কথা। কোষগুলা পরিণত হওয়ার টাইমই পায় না, বিপাকীয় হওয়ার অনেক বেশি। ওকে, কুল। আমরা দেখি লিডার বোর্ডে কারা প্রথম দিকে, জীবন যুদ্ধে কারা আগা গেল। এবার অবশ্য ভাজক টিস্যু শ্রেণী বিভাগে যাব আমরা। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল কি জিনিস আমরা সব পড়বো, হ্যাঁ, তোমরা জাস্ট বিয়ার উইথ মি, দেখবা যে সব ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট একটু দেখো, আমরা পড়তে থাকি, সামনে আগাইতে থাকি। ওইটা কি মেডিকেলের দাগানো বই? হ্যাঁ, ওইটা মেডিকেলের দাগানো বই আর কি। আমরা উন্মেষে মেডিকেলের যে দাগানো বইগুলো দিই ছেলেমেয়েদেরকে, ওইটা থেকে নিচ্ছি, তোমরা তো ওইটাই পড়বা, এই জন্যই। ওকে, আমরা দেখি লিডার বোর্ড, দেখি জীবন যুদ্ধে আগা গেলা কারা। নাইম শেখ, শবনম, আবদুল্লাহ, সুফিয়ান, মাসুম, অলোক, মুশফিকুর রহমান, তানজিলা, মরিয়ম ইসলাম, প্রিয়ন্তী। কংগ্রেচুলেশনস তোমাদেরকে। ওকে, এবার আসো ভাজক টিস্যুর প্রকারভেদ। হ্যাঁ, মন দিয়ে খেয়াল করবো, সবাই একটু মন দিয়ে শুনবো। আমরা একটু উই আর ডাইভিং ডিপার, আর একটু ডিটেইল টপিকে ঢুকতেছি আস্তে আস্তে। ভাজক টিস্যুর যে কোনো প্রকারভেদ তোমার বোর্ড পরীক্ষা এমসিকিউতে আসলে অ্যান্সার দিয়ে আসবা 3। খাজা বাবার দরবার, ভাজক টিস্যু যাই আসবে সবই 3, এত চিন্তা করার কিছু নাই। ভাজক টিস্যুকে তুমি 4টা জিনিসের উপর ভাগ করতে পারো: তার উৎপত্তিটা কোত্থেকে কিভাবে হলো, তার অবস্থান কোথায়, তার কোষগুলা কিভাবে বিভাজিত হয়, বা তার কাজ কি। যাই বলো না কেন, ভাজক টিস্যুকে তুমি ভাগ করতে পারবো 3 ভাগে। প্রথমে আসো, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। কি কি নামগুলা দেখো।
প্রারম্ভিক ভাজক টিস্যু, তারপর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, আর একটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। আমরা সবগুলা পড়বো একবারে, সবগুলা না বলে আমরা এটাই নিয়ে আগে একটু কাজ করে নিই। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। প্রারম্ভিক ভাজক টিস্যু বা ইংরেজিতে ওটাকে আমরা বলি প্রোমেরিস্টেম, নামটা ইংরেজি নামও পড়বা একটু, হ্যাঁ। প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রোমেরিস্টেম। তারপর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু বা বাংলায় প্রাথমিক, ওটা আর বলে না, হ্যাঁ, প্রাইমারি ভাজক টিস্যু। আরেকটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু, এগুলো আর বাংলা বলে না, ইংরেজি বাংলা হয়ে গেছে, চেয়ার টেবিলের মতো। চেয়ার টেবিলের বাংলা তো আসলে আমরা বলি, চেয়ার টেবিল থেকে ইংরেজি শব্দ কে দ্বারা তো আর আমরা বলি না, এরকম প্রাইমারি কার প্রাথমিক, সেকেন্ডারি কার গৌণ ওইভাবে বলে না এই চ্যাপ্টারে। তাহলে প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম, তারপর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, তারপর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। ভালো করে শুনবা। উদ্ভিদের একদম শুরুতে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়ে জাইগোট হয়, ওখান থেকে ভ্রূণ হয়, বীজ থেকে ভ্রূণ বের হয়। তো ভ্রূণীয় জীবনের একদম শুরুতে তোমার কিছু কোষ আলাদা হয়ে দায়িত্ব নেয় যে এরা উদ্ভিদের বৃদ্ধি নিশ্চিত করবে। তাহলে ভ্রূণীয় জীবনের কিছু কোষ পৃথকীকৃত হয়ে আলাদা হয়ে একদম শুরুতে যে টিস্যু তৈরি করে তাকে বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু, তাহলে সবার আগে কোনটা? আরম্ভ, এটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। এই প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি হয়। মানে প্রারম্ভিক ভাজক টিস্যু কোষগুলোতে বিভাজিত হবে, বিভাজিত হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছু কোষ আবার ভ্রূণীয় জীবনেই পরিণত হবে প্রাইমারি ভাজক টিস্যুতে। তাহলে বেসিক্যালি প্রারম্ভিক এবং প্রাইমারি দুইটা ভাজক টিস্যুরই উৎপত্তি হয় ভ্রূণীয় জীবনে। কিন্তু যদি বোর্ড পরীক্ষায় আসে তাইলে যে ভ্রূণ অবস্থায় কোন টিস্যুর উৎপত্তি লাভ হয় বললে তোমরা প্রাইমারি দিবা। কেন প্রাইমারি দিবা জানো? কারণ প্রারম্ভিকটা তো আরো আগে, ওটা একদম উদ্ভিদের জীবনের একদম শুরুতে, ধরো সৃষ্টির শুরুর কথা, ওই সময় মানে উদ্ভিদের একদম জন্মের সূচনা লগ্নে অল্প কিছু কোষ পৃথকীকরণ হয়ে তৈরি করে প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রোমেরিস্টেম। তারপরে এরা বিভাজিত হতে হতে কিছু কোষ হয়ে গেল প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে প্রারম্ভিকের সংজ্ঞা কি বলবো? যে টিস্যু থেকে উদ্ভিদের বৃদ্ধির সূচনা হয়। এই লাইনটা এমসিকিউতে আসে যে তাহলে উদ্ভিদের বৃদ্ধির সূচনা হয় কোন ভাজক টিস্যু থেকে? উদ্ভিদ যে লম্বা হবে বা মোটু হবে, উদ্ভিদের বৃদ্ধির শুরু বা সূচনা হয়, বা সূচনা হয় কোন ভাজক টিস্যু থেকে বললে অ্যান্সার করে আসবা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। তাহলে এভাবে লিখবা। উদ্ভিদের মূল বা কাণ্ডের একেবারে শীর্ষে, হ্যাঁ, মূল ও কাণ্ডের একেবারে শীর্ষে, একদম শীর্ষেরও মাথা, এখানে শীর্ষেরও মাথা, ধরো পুরাটা মূল কাণ্ডের এটুকু শীর্ষ, শীর্ষেরও অগ্রভাগ বা অগ্রভাগেরও শীর্ষদেশ, মানে একদম মাথায়, একদম প্রান্তে গিয়ে, হ্যাঁ। তাহলে মূল ও কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে ভ্রূণীয় জীবনেই কিছু টিস্যু থাকে যারা প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি দেয়, তাদেরকে বলা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে এত ডিটেলসে না গেলেও চলবে, এখান থেকে জাস্ট দুইটা কথা এমসিকিউতে মনে রাখবা, জাস্ট দুইটা কথা। সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি শুরু হয় বা উদ্ভিদের বৃদ্ধির সূচনা হয় কোন টিস্যু থেকে বললে অ্যান্সার দিবা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। আর যদি কোশ্চেন আসে যে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে কোন টিস্যুর উৎপত্তি হয়, তাহলে অ্যান্সার করবে এটা যে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হয়। এবার আসলে ভাইয়া প্রাইমারি ভাজক টিস্যুর সংজ্ঞা কি লিখবা? ওইটাই লিখবা যে ভ্রূণীয় জীবনে প্রারম্ভিক ভাজক টিস্যুর কিছু কোষ বিভাজিত হয়ে আলাদা হয়ে প্রাইমারি ভাজক টিস্যুতে পরিণত হয়। এই হলো সংজ্ঞা। আর দুইটা কথা জানবা, সেটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যুর কোষগুলা আজীবন বিভাজনক্ষম, আজীবন বিভাজনক্ষম। তোমাদেরকে যদি আমি বুঝাইতে চাই যে ভাইয়া কোথায় প্রারম্ভিক বা কোথায় প্রাইমারি থাকে, যদি জিনিসটা একটু ডিটেলসে বুঝতে চাও, ধরো এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড, এটা মূল, হ্যাঁ। এবার আসো মূল কাণ্ডের, এটা হচ্ছে শীর্ষ, এটা কাণ্ডের শীর্ষ। এখন এই শীর্ষেরও অগ্রভাগ, ধরো একদম মাথায়, এই জায়গায়, একদম মাথায় এই জায়গায়, এইখানে থাকে হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। মানে মূল কাণ্ডের অগ্রভাগেরও শীর্ষদেশ, দুইটা বিশেষণ, অগ্রভাগ তারও শীর্ষদেশ। তাহলে অগ্রভাগেরও শীর্ষদেশ মানে যেহেতু প্রারম্ভিক আগে, ও সবসময় মাথায় থাকবে, এটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। আর শুধু অগ্রভাগ বা যদি শুধু শীর্ষদেশ বলে মানে এটার পেছনে, এটা ঠিক নিচে প্রারম্ভিকের পেছনে এই যে জায়গা, এইখানে থাকে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, এই জায়গায় থাকে প্রাইমারি ভাজক টিস্যু। এখন এগুলা সচরাচর পরীক্ষায় খুব একটা যে আসে তা না, সিকিউতে দেয় কম কিন্তু এমসিকিউতে বেশি আসে। যে উদ্ভিদের বৃদ্ধি শুরু হয় কোন টিস্যু থেকে? প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। বা প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হয় কোন টিস্যু থেকে? অ্যান্সার হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোন ভাজক টিস্যু বললে আমরা কিন্তু প্রাইমারি দিব, কারণ ওটা তো থাকেই জন্মের সাথে সাথেই। এই জন্য আলাদাভাবে যদি ভ্রূণ অবস্থা কথাটা উল্লেখ থাকে, ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোন ভাজক টিস্যু বললে আমরা অ্যান্সার দিব হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। বা কোন টিস্যুর কোষগুলো আজীবন বিভাজনক্ষম বললে আমরা অ্যান্সার করবো হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। ভাই এটা বুঝলাম, এইটা কি কন্ত? সেকেন্ডারি ভাজক টিস্যু। দেখো স্থায়ী টিস্যুর তো বিভাজন ক্ষমতা নাই। এখন ওই যে বাংলা গানের লিরিক্স আছে, তোমরা বাংলা সিনেমা টিনেমা দেখলে ধরবা, আমি পাথরে ফুল ফোটাবো, তারপরে কি কি জানি আছে, সাগরের ঢেউ থামাবো, মানে হুলস্থুল অবস্থা একটা আর কি। এখন ওই পাথরে ফুল ফোটানোর মতো স্থায়ী টিস্যুরও যদি তোমার বিভাজিত হতে মন চায়, ওই যে আমাদের রেলমন্ত্রী ছিল 76 বছর না কয় বছর বয়সে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়েছিল 2-3টা, তো ওরকম রেলমন্ত্রীর মতো যদি বুড়া বয়সে ফুল ফুটাইতে মন চায় আর কি, তো ওরকম স্থায়ী টিস্যুর কোষগুলা যদি বিভাজন ক্ষমতা ফিরে পায়, তাহলে তখন সেটাকে আর আমরা প্রাইমারি বলতে পারবো না, ওটাকে আমরা বলবো সেকেন্ডারি। এটা ভ্রূণ অবস্থার অনেক পরে হয়। ভাই কি কিসের মধ্যে কি পান্তাভাতে ঘি পড়াইতেছেন? উদ্ভিদ বিজ্ঞান টাইনে আনলেন, পাথরে ফুল ফুটাবেন, আবার ওইদিকে রেলমন্ত্রী বিয়ে দিয়ে বাচ্চা হয় দিলেন 3টা। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, হ্যাঁ। স্থায়ী টিস্যুর কোষগুলা নর্মালি তো বিভাজিত হয় না, হয় না ভাইয়া, মেনে নিলাম। তুমি চিন্তা করো
গাছের যে বাকল একদম সাইডে, এগুলো কিন্তু স্থায়ী টিস্যু। এখন প্রচন্ড ঝড়, এই যে এখন তো বৈশাখ মাস, কাল বৈশাখী, প্রচন্ড ঝড় হচ্ছে, গাছ বাঁকা গেছে। এখন গাছের ওই বাঁকানো জায়গাটায় যদি ক্ষতপূরণ না হয়, তাহলে ওখান দিয়ে সব পানি বেরোয় যাবে, পোকামাকড় ঢুকে ভেতরটা নষ্ট করে ফেলবে, তাহলে ওই ক্ষত নিরাময় করতে হবে। তাহলে এখন তো বিপদে পড়ি, স্থায়ী টিস্যুকে বাধ্য হয়েই বিভাজিত হয়ে ওই ক্ষত পূরণ করতে হবে। এই জন্যই বললাম পাথরে ফুল ফুটানোর মতো স্থায়ী টিস্যু যদি কোনো কারণে, এখন ধরো কালবৈশাখী ঝড় হয় নাই, তুমি গাছের দাও দিয়ে কোপ দিছো, দাও তো চিনো, তাহলে ওই জায়গায় একটা ইঞ্জুরি হয়েছে, ক্ষত হয়েছে, বা ফরগেট অ্যাবাউট ইট, দাও দিয়ে কোপ দাও। বাঙালি তো খুবই সৃজনশীল, পার্কে গেলেই মানে এদের শিল্পচর্চার সবাই লিওনার্দো ভিঞ্চি, অমুক প্লাস তমুক, মানে গাছের জীবন টানা টানা করে ফেলছে। তো এরকম তুমি গাছে যে শিল্পচর্চা করে আসছো, তো ওই যে যে জায়গায় শিল্পচর্চা করছো ওখানে তো গাছের ক্ষত হয়েছে, তো ওই ক্ষত গাছকে নিরাময় করতে হবে না? হবে তো। তাহলে ওটা তো স্থায়ী টিস্যু। এখন বাধ্য হয়ে ওকে আবার বিভাজন ক্ষমতা পুনরায় ফেরত আনতে হচ্ছে। স্থায়ী টিস্যু পুনরায় বিভাজন ক্ষমতা ফিরে পেলে তখন ওই ভাজক টিস্যুকে আমরা প্রাইমারি বলবো না, ওটাকে আমরা বলবো সেকেন্ডারি ভাজক টিস্যু। এটা ভ্রূণ অবস্থা না, ভ্রূণ অবস্থার অনেক পরে তৈরি হয়। পরীক্ষা এতক্ষণ ধরে যা পড়াইছি এইটা সবচেয়ে বেশি আসে, হ্যাঁ, জ্ঞানমূলকে 1 মার্কে কতে আসতে পারে। সেকেন্ডারি ভাজক টিস্যু বলতে কি বুঝো? আর এইটার উদাহরণ এমসিকিউতে আসবেই, আসবেই, মাস্ট। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে, মনে রাখবা ভাইয়া বলছে ক্যাম্বিয়াম। এই চ্যাপ্টারে যতবার আমি ক্যাম্বিয়াম শব্দটা বলবো, মনে রাখবা ক্যাম্বিয়াম একটা ভাজক টিস্যু। আরো স্পেসিফিক্যালি বললে ওটা স্থায়ী টিস্যু থেকে তৈরি হয় একটা ভাজক টিস্যু, যেটাকে আমরা বলি সেকেন্ডারি ভাজক টিস্যু। তোমাদের বইয়ে 2টা ক্যাম্বিয়ামের নাম দেওয়া আছে, একটা হচ্ছে কর ক্যাম্বিয়াম, আরেকটা আছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। আমি এগুলো সব বুঝাই দিচ্ছি, কর ক্যাম্বিয়াম কি জিনিস বা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কি জিনিস, হ্যাঁ, পেরেশানি নিও না। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে যেখানেই দেখিবে ক্যাম্বিয়াম, বাচ্চারা মনে রাখবা ক্যাম্বিয়াম দেখা মানেই সেটা ভাজক টিস্যু। আরো স্পেসিফিক্যালি বললে সেটা কি ধরনের ভাজক টিস্যু? সেকেন্ডারি ভাজক টিস্যু, মানে সেটা স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়েছে। আমাদের উৎপত্তি অনুসারে সব পড়া শেষ। এখন আমি তোমাদেরকে প্যারালাল টেক্সট থেকে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর প্রকারভেদটা আর একটু সুন্দর করে বুঝাই দিব। এটা প্যারালাল টেক্সটের ছবি, দেখো। একদম ভ্রূণীয় জীবনের কিছু কোষ আলাদা হয়ে তৈরি করছে প্রোমেরিস্টেম, বা যেটাকে আমরা বলতেছি প্রারম্ভিক ভাজক টিস্যু, বা এটাকে আদি ভাজক টিস্যুও বলে অনেকে। প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক বা আদি ভাজক টিস্যু, এইটার কোষ কিছুটা বিভাজিত হয়ে তৈরি করলো প্রাইমারি ভাজক টিস্যু। এবার খেয়াল করো, প্রাইমারি ভাজক টিস্যু যখন বিভাজন ক্ষমতা হারা যাবে, প্রাইমারি ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতা হারানো গেলে তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি স্থায়ী টিস্যু। প্রাইমারি স্থায়ী টিস্যু, এই তো ভাই বুঝলাম। এবার দেখো, প্রাইমারি স্থায়ী টিস্যু যদি আবার পুনরায় বিভাজন ক্ষমতা ফিরে পায়, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি, সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার, এই যে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, আর সেকেন্ডারি ভাজক টিস্যু। আর সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি ভাজক টিস্যু, এটাও তো একসময় উৎপত্তি ক্ষমতা হারা যেতে পারে। সেকেন্ডারি ভাজক টিস্যু যদি উৎপত্তি ক্ষমতা হারা ফেলে, মানে বিভাজন ক্ষমতা হারা ফেলে, তখন সেটাকে কি সেকেন্ডারি ভাজক টিস্যু বলা যাবে? তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি স্থায়ী টিস্যু। দেখো এই যে লাস্টে আবার সেকেন্ডারি স্থায়ী টিস্যু। তাহলে খুব সহজ করে যদি বলি, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। প্রারম্ভিক ভাজক টিস্যু ভ্রূণীয় জীবনের একদম শুরুতে কিছু কোষ পৃথক হয়ে হলো, আর প্রারম্ভিক ভাজক টিস্যুর কিছু কোষ বিভাজিত হয়ে তৈরি করলো প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু তেল শেষ, আর ভালো লাগে না, বিভাজিত হইতে হয়ে গেল প্রাইমারি স্থায়ী টিস্যু। প্রাইমারি স্থায়ী টিস্যু আবার বিভাজন ক্ষমতা ফিরে পেয়ে গেলে হয়ে গেল সেকেন্ডারি ভাজক টিস্যু। আর সেকেন্ডারি ভাজক টিস্যু তেল শেষ, বিভাজন ক্ষমতা শেষ, এটা সেকেন্ডারি স্থায়ী টিস্যু। তাহলে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার, প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। কিন্তু উৎপত্তি অনুসারে স্থায়ী টিস্যু 2 প্রকার, প্রাইমারি স্থায়ী টিস্যু, সেকেন্ডারি স্থায়ী টিস্যু। আমার উৎপত্তির সব পড়ানো শেষ, আমি আবার পুরোটা রিক্যাপ করতেছি ঠান্ডা মাথায় উইথ ব্ল্যাঙ্ক হেড। দেখো তুমি সব পারো কিনা বা বুঝো কিনা, বা এখান থেকে কোনো এমসিকিউ আসলে পারবা কিনা। সচরাচর এমসিকিউতেই আসে। প্রথম কোশ্চেন, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। উৎপত্তি অনুসারে নিচের কোনটি ভাজক টিস্যুর প্রকারভেদ? বহুপদী এমসিকিউ। প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি, তিনটাই, মানে 1, 2 ও 3। প্রারম্ভিক বা আদি ভাজক টিস্যু বা প্রোমেরিস্টেম, যে ভাজক টিস্যু থেকে উদ্ভিদের বৃদ্ধির সূচনা হয়, এটা মূলকাণ্ডের অগ্রভাগেরও শীর্ষদেশ অঞ্চলে থাকে। হ্যাঁ, এখান থেকে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হয়। তাহলে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হয় কোনটা থেকে? প্রারম্ভিক থেকে। শেষ, আর কিছু লাগবে না। যে ভাজক টিস্যু ভ্রূণাবস্থায় প্রারম্ভিক ভাজক টিস্যুর কোষ বিভাজন থেকে উৎপত্তি লাভ করে তাকে কি বলে? প্রাইমারি ভাজক টিস্যু। এরা আজীবন বিভাজনক্ষম। এরা কি মূলকাণ্ডের অগ্রভাগেরও শীর্ষদেশে থাকবে? না, এরা মূলকাণ্ডের অগ্রভাগে থাকবে। অগ্রভাগেরও শীর্ষদেশ আর বলার দরকার নেই, মূলকাণ্ডের অগ্রভাগে থাকবে। ডান। উপরে দুইটা না পড়লেও চলবে, খালি এটা থেকে এটা আসে এটা জানলেই হবে, আর কিছু লাগবে না। সেকেন্ডারি না জানলে কবিরা গুনাহ, হ্যাঁ, এটার জন্য কিন্তু ওই যে চরম মূল্য দিতে হবে। সেকেন্ডারি ভাজক টিস্যু, যদি কোনো স্থায়ী টিস্যু থেকে কোনো ভাজক টিস্যুর উৎপত্তি লাভ হয়, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ভাজক টিস্যু। এটার উদাহরণ কি? ক্যাম্বিয়াম। ভাই যেখানেই দেখিবে ক্যাম্বিয়াম, এনি কাইন্ড অফ ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর ক্যাম্বিয়াম, বুঝাচ্ছি একটু পরে, এগুলা সবই হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এরা ভ্রূণীয় জীবনের অনেক পরে উৎপত্তি লাভ করে। হ্যাঁ, তাহলে একটু ইনবক্সে আমাকে লিখে জানাও তো, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদে যা পড়াইছি সব বুঝছো কিনা। উৎপত্তির পরে আমরা অবস্থানে যাব, উৎপত্তির পরে আমরা অবস্থানে যাবো। তাহিদ সাউন্ড আসতেছে না কেন রে? সবাই তো শুনতেছে, ঠিকঠাক মতো লিখছে তো? ক্লিয়ার? 76 যে কেমনে কি? আরে
76 আমার এক রোগী কদিন আগে 85 বছর। হ্যাঁ 85 বছরে বাপ হয়েছে, তুই কই আসছিস? 76 বছরে বাপ হইতেছে না, 85 বছরে হচ্ছে। আর কই 76? আয় অবস্থান অনুসারে, ওকে কুল, ভেরি গুড, সাবাস। অবস্থান অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার, খুবই সহজ চ্যাপ্টার, খালি মন দিয়ে শুনলেই হয়ে যাবে। খালি শোনো, অবস্থান অনুসারে ভাজক টিস্যু যে খাজা বাবা দরবার 3 প্রকার। অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া, যে সমস্ত ভাজক টিস্যু মূলকাণ্ডের শীর্ষে অবস্থিত, শীর্ষে, তাকে আমরা বাংলায় বলবো শীর্ষস্থ ভাজক টিস্যু, ইংরেজিতে ওটাকে আমরা বলবো এপিক্যাল মেরিস্টেম। অ্যাপেক্স মানে চূড়া। যে সমস্ত ভাজক টিস্যু শীর্ষে না, মূলকাণ্ডের পাশে অবস্থান করবে, তাকে বলবো পার্শ্বীয় ভাজক টিস্যু, পাশে ইংরেজি ল্যাটারাল, এই জন্য ওটাকে বলবো ল্যাটারাল মেরিস্টেম। আর যে সমস্ত ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর মাঝখানে মাঝখানে থাকবে, তাদেরকে আমরা বলবো স্থায়ী টিস্যু মধ্য, বা নিবিড়ভাবে স্থায়ী টিস্যুর মাঝে মিশে থাকে, এই জন্য নিবেশিত, বা ইংরেজিতে বলে ইন্টারক্যালারি ভাজক টিস্যু, ইন্টারক্যালারি মেরিস্টেম। তাহলে অবস্থান অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? শীর্ষস্থ ভাজক টিস্যু বা শীর্ষক ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেম। এরপরে বললাম পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম। আর একটা বললাম ইন্টারক্যালারি বা নিবিড়ভাবে থাকে নিবেশিত বা স্থায়ী টিস্যু মধ্য ভাজক টিস্যু। ঠিক আছে, আরেকটা নাম আমি লিখে দিই, এটার আরেকটা নাম হচ্ছে নিবেশিত বা ইন্টারক্যালারি, বা আরেকটা নাম হচ্ছে স্থায়ী টিস্যু মধ্য ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু মধ্য ভাজক টিস্যু। এগুলার ব্যাপারে যা জানা দরকার খালি একটু মন দিয়ে শুনে নাও। ফার্স্ট থিং ফার্স্ট, শীর্ষস্থ ভাজক টিস্যু উৎপত্তির বিচারে এরাও প্রাইমারি টিস্যু। প্রাইমারি টিস্যু মানে অবস্থান অনুযায়ী শীর্ষস্থ হলে কি হবে? উৎপত্তির বিচারে এরা প্রাইমারি। আর এই শীর্ষস্থ ভাজক টিস্যুরই কিছু অংশ পৃথক হয়ে তৈরি করে ইন্টারক্যালারি। তাহলে এখান থেকেই এটা শীর্ষস্থ ভাজক টিস্যুর কি অংশ পৃথক হয়েই ইন্টারক্যালারি ভাজক টিস্যু তৈরি করে। তাহলে এটাও কি? এটাও প্রাইমারি। এই দুইটা প্রাইমারি হলেও পার্শ্বীয় ভাজক টিস্যুটা কিন্তু সেকেন্ডারি। এই তাহলে কত সেকেন্ডারি ভাজক টিস্যুর যত উদাহরণ আছে, কর ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ওগুলা তুমি একের সাথে সেকেন্ডারি ভাজক টিস্যুও বলতে পারো, আবার পার্শ্বীয় ভাজক টিস্যুও বলতে পারো। কত শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের ফলে মূলকাণ্ডের কি বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের কি বৃদ্ধি পাবে? ব্যাস, চওড়া, পরিধি বাড়বে, মোটা হবে। উদ্ভিদের এই যে মোটা হওয়াকে, ব্যাস বাড়াকে বলে সেকেন্ডারি বৃদ্ধি। কেন সেকেন্ডারি বৃদ্ধি? কারণ লম্বা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু দিয়ে, এই জন্য লম্বা হওয়াকে বলে প্রাইমারি বৃদ্ধি। আর মোটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর, যেটা পাশে থাকে সেকেন্ডারি, এই জন্য মোটা হওয়াকে বলে সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে লম্বা হয় শীর্ষস্থ ভাজক টিস্যু দিয়ে, যেটা প্রাইমারি ভাজক টিস্যুর জন্য লম্বা হওয়াকে বলে প্রাইমারি বৃদ্ধি। আর উদ্ভিদের ব্যাস, চওড়া হওয়া, মোটা হওয়া সেকেন্ডারি ভাজক টিস্যু বা পার্শ্বীয় ভাজক টিস্যু বিভাজনের ফলে হয়, এই জন্য এটাকে বলে সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে এটার উদাহরণটা আসবে পার্শ্বীয় বা সেকেন্ডারি উদাহরণ, যত ক্যাম্বিয়াম আছে সব। আর কি জানবো? এটার অবস্থান এবং কাজ, এই দুটার অবস্থান তো বলেই দিছি। শীর্ষস্থ থাকবে মূলকাণ্ডের শীর্ষে, পাশেও থাকবে মূলকাণ্ডের পাশে, আর ইন্টারক্যালারি থাকবে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে। দুই পাশে দুইটা স্থায়ী টিস্যু, এটার মাঝখানে এরকম ভাজক টিস্যু থাকলে তখন ওটাকে আমরা বলবো ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। বুঝলাম ভাইয়া। শীর্ষস্থ ভাজক টিস্যু, এটা গাজী আজমল স্যারের বই আছে, আবুল হাসান স্যারের বইয়ে নেই। হ্যাঁ, শীর্ষস্থ ভাজক টিস্যু এইটা তোমার ব্রায়োফাইট, টেরিডোফাইট, এই চ্যাপ্টার পড়া হয়েছে কিনা আমি তোমাদেরকে জানি না। এরা অপেক্ষাকৃত কিছুটা অনুন্নত উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। তো ব্রায়োফাইট, টেরিডোফাইটের বেলায় একটু ছোট করে লিখে রাখবা, এটা তোমাদের বইয়ে আবুল হাসান স্যারের বই এটা এই তথ্যটা নাই। ব্রায়োফাইট এবং টেরিডোফাইট মানে মস এবং ফার্ন গোত্রীয় উদ্ভিদে ব্রায়োফাইট এবং টেরিডোফাইটে এই শীর্ষস্থ ভাজক টিস্যু একটা মাত্র কোষ দিয়ে গঠিত, একটি মাত্র কোষ দ্বারা গঠিত, একটাই সেল, একটা মাত্র কোষ দ্বারা গঠিত গঠিত এটা তো অপুষ্পক উদ্ভিদ। কিন্তু সপুষ্পক উদ্ভিদে একাধিক কোষ দ্বারা গঠিত, একাধিক কোষ দ্বারা গঠিত, এটা আজমল স্যারের বইয়ে লেখা আছে। হ্যাঁ, তাহলে ব্রায়োফাইট এবং টেরিডোফাইট মস ফার্ন জাতীয় উদ্ভিদে শীর্ষস্থ ভাজক টিস্যু একটা মাত্র কোষ দিয়েই হয়। কিন্তু সপুষ্পক উদ্ভিদের বেলায় শীর্ষস্থ ভাজক টিস্যু একটা না, একাধিক কোষ দ্বারা গঠিত হয়। এটা একটু জানতে পারলে নাইস টু নো, গুড টাচ। এবার আসো, এই যে ছবিটা, এটা বোর্ড পরীক্ষায় প্রায়ই আসে আর কি। হ্যাঁ, দেখো শীর্ষস্থ ভাজক টিস্যু এরকম, তোমাদের সৃজনশীলে কি করবে, একটা ছবি দিবে, দিয়ে এখানে এ লেখা থাকবে। এমসিকিউতে বলবে এ কি? এই যে মূলকাণ্ডের শীর্ষে আছে, এটা শীর্ষস্থ ভাজক টিস্যু। আর এটা তো বুঝছি ভাইয়া। নিবেশিত বা ইন্টারক্যালারিটা কই থাকে এটা বোঝার জন্য তোমাদেরকে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের কিছু কনসেপশন লাগবে। একটু দেখো, উদ্ভিদের কাণ্ডের যে জায়গা থেকে একটা পাতা উৎপত্তি লাভ করে, এই জায়গাটাকে আমরা বলি পর্ব। পত্রবৃন্ত মানে পাতার বোটা যেখানে থাকে, এই জায়গাটাকে আমরা বলি পর্ব। তাহলে এটা একটা পর্ব। হ্যাঁ, তাহলে ধরো উপর থেকে আরো একটা পাতা বের করি, আরো একটা পাতা বের হইছে, তাহলে এইখানেও আর একটা পর্ব। তাহলে এই যে দুইটা পর্বের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে বলে মধ্য পর্ব, মানে দুইটা পর্বের মাঝখানে জায়গা, মধ্য পর্ব। এবার আসো, ধরো কাণ্ডের এই এই যে পর্ব, এটার মুখোমুখি এখান থেকে আরেকটা পাতা বের হইছে, তাহলে এইটা আরেকটা পর্ব, এখানে দেখো এটা আরেকটা পর্ব। তাহলে এই দুইটা পর্বের যে সংযোগস্থল, এই জায়গাটা, এই জায়গাটাকে বলে পর্ব সন্ধি। পর্ব সন্ধি মানে দুইটা পর্বের মধ্যে সন্ধি হয়েছে, জোড় হয়েছে। তাহলে এই যে পাতা, ফুলের বোটা, পর্ব, মধ্য পর্ব, দেখো মধ্য পর্বের গোড়া মানে এই জায়গাটা বা পর্ব সন্ধি,
এই সমস্ত জায়গায় থাকে হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। খুবই জরুরি যে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, এই যে দেখো ছবিতে দেখো লেভেলিংটা করছে কোন জায়গায়, দেখো এইটা কিন্তু দেখো একটা পর্ব, এই যে কাণ্ড উৎপত্তি লাভ করছে, এখান থেকে একটা পাতা বেরোইছে। তারপর দেখো এটা কিন্তু এই যে তোমার পর্বের মধ্য পর্বের গোড়ায়, এই যে দেখো পর্বের গোড়ায় পর্বসন্ধি বা মধ্যপর্ব, এইরকম জায়গায় লেভেলিং করা থাকলে বুঝবা হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু কয়েকটা উদ্ভিদের নাম লেখা আছে তোমাদের হাসান স্যারের বইয়ে। কি কি উদ্ভিদ? ঘাস জাতীয় উদ্ভিদ, ঘাস জাতীয় উদ্ভিদ। তারপরে উদ্ভিদটার নাম হলো হর্সটেইল। যদিও উদ্ভিদটার নাম ইকুইজিটাম, কিন্তু ওইটা দেখতে ঘোড়ার লেজের মতো। ইউ ক্যান সার্চ ইট অন গুগল, ইকুইজিটাম উদ্ভিদটার নাম, ইকুইজিটাম, দেখতে ঘোড়ার লেজের মতো। ঘাস জাতীয় উদ্ভিদ, হর্সটেইল আর পাইন, এই সমস্ত গাছের পত্র মূলে, মানে যেখান থেকে পাতা উৎপত্তি লাভ করে, মানে পর্ব, মধ্য পর্বের গোড়ায়, মানে একদম নিচের দিকে পর্বের গোড়ায়, যে গোড়া, মধ্য পর্বের গোড়ায় বা পর্বসন্ধির নিচে, পর্বসন্ধির নিচে নিচে বা মোদ্দা কথা ফুলের বোটায়, পাতার জায়গায় ফুল হইতে পারে, পাতা ফুলের বোটা, এই সমস্ত জায়গায় থাকে হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। শেষ, পার্শ্ব ভাজক টিস্যু সব পড়ায় ফেলছি। পার্শ্ব ভাজক টিস্যুটা পাশে থাকে, এটা সেকেন্ডারি ভাজক টিস্যু, এটার বিভাজনের ফলে উদ্ভিদ মোটা হয়, প্রস্থ বাড়ে। অবস্থান অনুসারে ভাজক টিস্যুর একটা পার্থক্য হাসান স্যারের বই আছে, এটা একটু ছোট্ট করে দেখাই দিই। দেখো, শীর্ষস্থ ভাজক টিস্যু শীর্ষে থাকে, এটা ওই যে কাণ্ডের পর্ব মধ্য পড়াইছি। আর পার্শ্বটা কাণ্ডের পাশে, ইউজুয়ালি ভাস্কুলার বান্ডেলের মাঝখানে থাকে, হ্যাঁ, জাইলেম ফ্লেমের মাঝখানে থাকে। ওকে, এইটা একটু ক্যাচা লাগে, 2 নাম্বারটা একটু গোল দিয়ে রাখবা সবাই। শীর্ষস্থ ভাজক টিস্যু মনে রাখবে, এটা আগে আগে তৈরি হয়েছে তো, ছোট মানুষ একটু গোলুমুলু থাকে, গোলুমুলু। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যু, এর কোষগুলো হয় গোলাকার। আর নিবেশিত, এইটা মানে চাপ খাইতেছে স্টাইটিসের মাঝখানে, এই জন্য পুরোপুরি লম্বাও না খাটো না, লম্বাটে, লম্বা খাটো মিলায় লম্বাটে, যেহেতু চাপ খাইতেছে স্টাইটিসের মাঝখানে, তাহলে নিবেশিত হচ্ছে লম্বাটে। আর পার্শ্বীয় ভাজক টিস্যু যেটা, এটার কোষগুলো হয় আয়তক্ষেত্রাকার। দেখো, শীর্ষস্থ আর নিবেশিত এই দুটা কিন্তু প্রাইমারি, তাহলে দেখো দুইটাই প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত, কিন্তু পার্শ্বটা কিন্তু সেকেন্ডারি, তাহলে এটা কিন্তু গৌণ বৃদ্ধির সাথে যুক্ত। শীর্ষস্থটা এটা প্রাইমারি, তো ওইটা একদম শুরুতে ভ্রূণীয় জীবনেই তৈরি হয়, এরপরে ওইটা আলাদা হয়ে কিছু নিবেশিত হয়। তাহলে ভ্রূণীয় জীবনে প্রাথমিক বিদ্যা পরিস্ফুটন, ভ্রূণীয় জীবনে হয় পরিস্ফুটন, মূলের পরিস্ফুটন, কাণ্ডের পরিস্ফুটন, ঠিক আছে। তাহলে পরিস্ফুটনের সাথে যুক্ত, দেখো কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজটা দেখো, পরিস্ফুটনের সাথে যুক্ত কিন্তু শুধু শীর্ষস্থ, বাকির কোনোটাই কিন্তু পরিস্ফুটনের সাথে যুক্ত না। তাহলে দেখো, এটা যেহেতু পরিস্ফুটনের সাথে যুক্ত, এটা অঙ্গ গঠন করবে, মূল কাণ্ড তৈরি করবে এবং লম্বায় বাড়াবে। নিবেশিত তো শীর্ষস্থ থেকে আসছে, এটাও লম্বায় বাড়াবে। আর পার্শ্বটা এটা কিন্তু শুধু প্রস্থ বাড়াবে, চওড়া বাড়াবে। হ্যাঁ, আমাদের অবস্থান অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ পড়া শেষ। উইথ ক্লিয়ার হেড, ঠান্ডা মাথায় ভালো করে আবার সব শুনে নাও। অবস্থান অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? দ্য অ্যান্সার ইজ 3। কি কি? শীর্ষ ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেম, অ্যাপেক্স মানে শীর্ষ, চূড়া। ইন্টারক্যালারি বা নিবেশিত বা স্থায়ী টিস্যু মধ্য ভাজক টিস্যু। আরেকটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম। পারবো ভাইয়া? শীর্ষস্থ ভাজক টিস্যু এবং ইন্টারক্যালারি দুইটাই উৎপত্তির বিচারে প্রাইমারি, আর পার্শ্বীয়টা সেকেন্ডারি। পারবো ভাইয়া? তাহলে শীর্ষস্থ এবং ইন্টারক্যালারি এই দুইটাই প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত, আর পার্শ্বীয়টা সেকেন্ডারি বৃদ্ধির সাথে যুক্ত। পারবো ভাইয়া? শীর্ষস্থ, ইন্টারক্যালারি এবং হচ্ছে পার্শ্বীয়র মধ্যে একদম শুরুতে ভ্রূণীয় জীবনে আসে মূলত শীর্ষস্থটাই, এই জন্য পরিস্ফুটনের সাথে যুক্ত হচ্ছে শুধুমাত্র শীর্ষস্থ ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের ফলে কি হবে? উদ্ভিদের মূল বা কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। শীর্ষস্থ ভাজক টিস্যু অনুন্নত অপুষ্পক উদ্ভিদ, ব্রায়োফাইট, টেরিডোফাইটের বেলায় একটা মাত্র কোষ দ্বারা গঠিত, সিঙ্গেল সেল, কিন্তু সপুষ্পক উদ্ভিদের বেলায় একাধিক কোষ দ্বারা গঠিত। পারবো ভাইয়া? মনে পড়ছে? ইন্টারক্যালারি বা স্থায়ী টিস্যুর মধ্যে ভাজক টিস্যু মূলত থাকবে কই? লেভেলিং করা থাকবে কই? যেখান থেকে পাতা বা ফুল বেরোবে, মানে পর্ব, মধ্য পর্বের গোড়ায়, নিচের দিকে, পর্বসন্ধির কাছাকাছি, ফুলের বোটায়, পাতার বোটায়, এই সমস্ত জায়গায়। কোন কোন উদ্ভিদ? 3টা উদ্ভিদ, ঘাস জাতীয় উদ্ভিদ, হর্সটেইল আর পাইন। এই সমস্ত উদ্ভিদের পত্রমূলে, পর্বসন্ধি, মধ্যপর্বে, এগুলাতে থাকে হচ্ছে ইন্টারক্যালারি বা স্থায়ী টিস্যুর মধ্যে ভাজক টিস্যু। আর পার্শ্বীয় ভাজক টিস্যু তো সব বলে ফেলছি, যে কোনো ক্যাম্বিয়াম, এরা হচ্ছে সব পার্শ্বীয় ভাজক টিস্যু। বুঝলাম ভাইয়া? ওকে ভাইয়া, বুঝছি। আর এর বাইরে কোষগুলো একটু আলাদা করে পড়তে বলছি। শীর্ষস্থ ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে গুলুমুলু, গোলাকার। ইন্টারক্যালারি চাপ খাইছে, এটা না লম্বা না খাটো, লম্বাটে। আর পার্শ্বীয়র কোষগুলো হচ্ছে আয়তক্ষেত্রাকার। এর বাইরে কোনো রাইটারের বইয়ে কিছু নাই, যা দরকার সব পড়ে ফেলছি। একটু ইনবক্সে লিখে জানাও অবস্থান অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ বুঝছো কি বুঝো নাই। অবস্থান অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ মুখস্থ হয়েছে কিনা বা বুঝছো কিনা। হ্যাঁ, আমরা ব্রেকে যাবো একটু পরে। হ্যাঁ, ওকে, আমরা নামাজের ব্রেকে যাবো, তার আগে ছোট্ট একটা টপিক একটু ছোট্ট করে বুঝে নিই। একটু খেয়াল করো তোমরা, দেখো একটু বোর্ডে আমি তোমাদেরকে ক্যাম্বিয়ামের কথা বলেছিলাম। দেখো, তোমরা হয়তো নাম শুনে এসছো সবাই, জাইলেম, ফ্লোয়েম। এরা হচ্ছে পরিবহন টিস্যু, খাদ্য এবং পানি পরিবহন করে। ধরো ফ্লোয়েম, জাইলেম, হ্যাঁ। ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে ভাজক টিস্যুটা থাকে, যে ক্যাম্বিয়ামটা তৈরি হয় যেরকম, এই ক্যাম্বিয়ামটা ভাস্কুলারের আরেকটা ইংরেজি সিনোনিম হচ্ছে ফ্যাসিকুলার, মানে পরিবহন। তাহলে জাইলেম আর ফ্লোয়েম পরিবহন টিস্যু, ভাস্কুলার বা ফ্যাসিকুলারের মাঝখানে আছে, এই জন্য এই ক্যাম্বিয়ামকে বলে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। হ্যাঁ, অনেকে একটু কিউরিয়াস হচ্ছে যে ভাইয়া বারবার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ওয়ার্ডটা বলছে, কিন্তু আমি তো জানি না ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি জিনিস এরকম। এখন ভাস্কুলার বান্ডেল তো এরকম একটা না, অনেকগুলা থাকে। তো
তো ধরো এখানে আমি যদি আরো একটা ভাস্কুলার বান্ডেল এরকম করে ড্র করি, ধরো এই বাইরে ফ্লোয়েম ভেতরে যাইলাম, এখানেও ধরো একটা ক্যাম্বিয়াম আছে, তাহলে এইটা আর একটা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এই যে এটাও একটা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে এই দুইটা ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের মাঝখানে এখানে যদি কোনো সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয়, তাহলে এই ক্যাম্বিয়াম দুই পাশেই ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, তাহলে এটাকে আমরা বলবো ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ওই যে ইন্টার কলেজ ক্রিয়া প্রতিযোগিতা হয়, তাহলে দুইটা ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের মাঝখানে হচ্ছে ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বুঝলাম ভাইয়া, ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামও বুঝলাম, ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামও বুঝলাম। কর্ক ক্যাম্বিয়াম কি জিনিস এটা বুঝান তো ভাইয়া। কর্ক হচ্ছে উদ্ভিদের কাণ্ড মোটা হতে হতে, মানে সেকেন্ডারি বৃদ্ধি হতে হতে এরকম জায়গায় জায়গায় ফেটে যায়, ফেটে গেলে তখন ওই একদম কাণ্ডের যে বাকল, আমরা যে গাছের সাল বলি, ওখানে যে কর্ক টিস্যু তৈরি হয়, ওই কর্কের মধ্যে যে সেকেন্ডারি ভাজক টিস্যুগুলো পাই তাদেরকেই আমরা বলি কর্ক ক্যাম্বিয়াম। তাহলে কর্ক ক্যাম্বিয়াম কি জাইলেম ফ্লোয়েমের মাঝখানে পাবা, না উদ্ভিদের কাণ্ডের একদম বাইরে কাণ্ডের বাকলের কাছে পাবা? অ্যান্সার হচ্ছে কাণ্ডের বাকলের কাছে পাবা আর কি। হ্যাঁ, তাহলে উৎপত্তি অনুসারে এবং অবস্থান অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ সব শেষ। উইল বি টেকিং এ স্মল ব্রেক, তারপর আর অল্প কিছু টপিক আছে, আমরা এটা ব্রেকের পরে শেষ করে ফেলবো। 35 বাজে, তো আমরা ঠিক 45-এ শুরু করবো। হ্যাঁ, ঠিক 45-এ আমরা বাকি অংশ যা আছে আজকে লেকচার সব পড়ে ফেলবো। পুকুরে থাকে ওই যে ফকির গরিবুল্লাহ। হ্যাঁ, তোমরা তো ফিজিক্সে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ পড়ো শুধু, তাই না? ভেক্টর এরকম তিনটা অক্ষ শিখায়। তো তোমরা এরকম ইমাজিনারি যত অ্যাক্সিস কল্পনা করতে পারো, যতগুলা তল কল্পনা করতে পারো, এই কোষটা যদি বিভাজিত হয়ে যে কোনো তলে যেতে পারে, মানে চাইলে যে কোনো তলে বিভাজিত হতে পারে, তাহলে ওই ভাজক টিস্যুর কোষ যেটা সব তলে বিভাজিত হতে পারে তাকে আমরা বলবো মাস ভাজক টিস্যু। মাস ভাজক টিস্যুর বিভাজন হলে হবে কি, কোষগুলা সব দিকেই যাবে, তো বিভিন্ন তলে যাওয়ার কারণে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে এই লাইনটাও আসে যে মাস ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের কি বৃদ্ধি পায়, বললে অ্যান্সার করে রাখবা ঘনত্ব। এই দুইটা শব্দ মনে রাখবা, মাস দন্তস্ব লাস্টে, সব শুরুতে দন্তস্ব। যে ভাজক টিস্যুর কোষগুলি সব তলে বিভাজিত হয় তাকে বলে মাস ভাজক টিস্যু। এটি বিভাজনের মধ্য দিয়ে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়। প্লেট ভাজক টিস্যু মনে রাখবা, প্লেটে আমরা ভাত খাই, প্লেটের কয়টা তল? দুইটা তল। তাহলে যে ভাজক টিস্যুর কোষগুলা যে কোনো দুইটা তল, মানে যে কোনো দুইটা তলে বিভাজিত হতে পারবে, সেটা এই দুইটাই হতে হবে তা না, অন্য যে কোনো দুইটা, মানে সর্বোচ্চ সর্বাধিক দুই দিকে বিভাজিত হতে পারবে, এই ভাজক টিস্যুকে আমরা বলবো প্লেট ভাজক টিস্যু। হ্যাঁ, প্লেট ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে পাতা। মনে রাখবে এমনি, প্লেট পাতা অনেকবার আসছে এইচএসসিতে, প্লেট পাতা। পাতা আর ত দিয়ে মনে রাখবা বর্ধিষ্ণু বহিতক। বর্ধিষ্ণু বহিতক মানে কাণ্ডের যে আবরণ, ত্বক। প্লেট পাতা, প্লেট দুই অক্ষরের শব্দ, পাতা দুই অক্ষরের শব্দ, প্লেট পাতা ততে ত্বক, বর্ধিষ্ণু বহিতক। পাতার কি হয়, একটা আম গাছের পাতা চিন্তা করো, এটা লম্বাও হয় চওড়াও হয়, তাহলে দুই দিকে গেল না, লম্বাও হইলো চওড়াও হইলো, ব্যাপারটা এরকম। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে ক্ষেত্রফল বললে ভালো হইতো, কিন্তু বইয়ে বলা আছে আয়তন, মানে পাতার আয়তন বৃদ্ধি পাইলো ওভারঅল। তাহলে বইয়ে যেভাবে আছে ওভাবেই পড়লো। তাহলে প্লেট ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়, আর ওটা ঘনত্ব ডেন্সিটি, আর এটা হচ্ছে ভলিউম আয়তন। আর রিব, রিব মনে রাখবা, বইয়ে দেখবা লেখা আছে গ নাম্বারে রিব, তাহলে এই গ দিয়ে মনে রাখবা গরিব। গরিব সম্বল মোর কম্বলখানি, গরিব মানে একেবারেই গরিব, মরা গরিব, যেটা বলে যে ফকির গরিবুল্লাহ টাইপের। একে তো ফকির, নামের মধ্যে আবার গরিব, ফকির গরিবুল্লাহ। তাহলে রিব ভাজক টিস্যু সম্বলবর কম্বলখানি, একটাই কম্বল আছে, তাহলে এটা হলে একটা মাত্র তলে বিভাজিত হবে, যে কোনো একদিকে বিভাজিত হবে, যে কোনো একটি মাত্র তলে বিভাজিত হইলে তাহলে এটাকে আমরা বলবো, একটি মাত্র তলে বিভাজিত হইলে এটাকে আমরা বলবো রিব ভাজক টিস্যু। তাহলে এটার বিভাজনের ফলে হয় উদ্ভিদের দৈর্ঘ্য নাহলে প্রস্থ, যে কোনো একটা, দুইটা না, হয় দৈর্ঘ্য বাড়বে নাহলে প্রস্থ বাড়বে, যে কোনো একদিকে বাড়তে পারবে। রিব ভাজক টিস্যুর উদাহরণ মনে রাখবা, রিব, রিব রুট, এভাবে পড়বা, রিব রুট, গ্রোয়িং রুট মানে তরুণ মূল। হ্যাঁ, বাংলা করলেই যে বর্ধিষ্ণু মূল, মানে যে মূল লম্বা হচ্ছে। আর একটা উদ্ভিদের মূল কিন্তু আগে লম্বা হয় তারপরে মোটা হয়, শুরুতেই কিন্তু উদ্ভিদের মূল বা কাণ্ড মোটা হয় না, আগে লম্বা হয় তারপরে মোটা হয়। রিব মনে রাখার দুইটা তরিকা, একটা হচ্ছে গ্রোয়িং রুট, রুট রিব বর্ধিষ্ণু মূল, আর একটা হচ্ছে কাণ্ডের মজ্জা রশ্মি, কাণ্ডের মজ্জা রশ্মি, রশ্মি রিব। মজ্জা রশ্মি ইংরেজি হচ্ছে মেডুলারি রে। হ্যাঁ, রে রিব বা রশ্মি র, রিব র, মজ্জা রশ্মি। আর তোমার মাথায় আসতেছে ভাই মজ্জা রশ্মি কি জিনিস, একদমই পেরেশানি নিও না, আমরা নেক্সট ক্লাসেই, বাট নেক্সট ক্লাসে থার্ড ক্লাসে এই কর্টেক্স মজ্জা খুঁটিনাটি যা আছে এই চ্যাপ্টারে সব পড়বো। ফর দ্য টাইম বিং একটু মাথা রাখো, কাণ্ডের মধ্যে একটা অংশ থাকে যেটাকে বলে মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি, রশ্মি রিব। আর বলছি না গরিব গরিব
শৈবাল হচ্ছে সবচেয়ে অনুন্নত উদ্ভিদ, ড্রেনে জন্মায়, শ্যাওলা, পুকুরে থাকে, ওই যে ফকির গরিবুল্লাহ। তাহলে শৈবালের বৃদ্ধিও যে কোনো একদিকে হয়। দেখো শৈবালের বৃদ্ধির জন্য রিব ভাজক টিস্যুর বিভাজন হয়, দেখো যে লেখা আছে শৈবালের বৃদ্ধি। তাহলে ভাই এগুলো তো সব উদাহরণ পড়ে ফেললাম, বাকি যা আছে সব হচ্ছে মাস। যেমন বর্ধনশীল ভ্রূণ, একটা ভ্রূণ তোমরা দেখবা জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা সব দিকে যায় কোষগুলা। তাহলে বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এন্ডোস্পার্ম, ওই যে শস্য, তোমার অগ্রবীজিতে পড়ছো যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা শুক্রাণুর মিলন হয়ে হয়। তাহলে রেণুথলি, শস্য, বর্ধনশীল ভ্রূণ, কর্টেক্স, অধতক, অন্ততক যা আছে মজ্জা, অধিকাংশই মাস। খালি প্লেটারি মনে রাখবা, আর বাদ বাকি যা আছে সব হচ্ছে মাস। তাহলে কাজ অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ পড়া শেষ। ঠান্ডা মাথায় ওইটা ক্লিয়ার হেড দেখো সব মাথার মধ্যে ঢুকছে কিনা। প্রথম কোশ্চেন, কাজ অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। কি কি ভাইয়া? মাস, প্লেট আর রিব। যে ভাজক টিস্যুর কোষগুলি সবতলে বিভাজিত হয় তাকে কি বলবে? মাস। মাস ভাজক টিস্যু বিভাজনের ফলে উদ্ভিদের কি বৃদ্ধি পায় ভাইয়া? ঘনত্ব বৃদ্ধি পায়। কুল কুল ভাইয়া। প্লেট, ভাত খাই প্লেটে 2টা তল, যে ভাজক টিস্যুর কোষগুলো 2 তলে বিভাজিত হয় তাকে কি বলবো? প্লেট ভাজক টিস্যু। এটার বিভাজনের ফলে কি ঘনত্ব বাড়বে না আয়তন বাড়বে? আয়তন। প্লেটের উদাহরণ 2 অক্ষরের পাতা, প্লেট, পাতা, ততে ত্বক, বর্ধিষ্ণু বহিত্বক, কাণ্ডের বহিত্বক আর কি, বর্ধিষ্ণু বহিত্বক। রিব, গরিব, সম্বলমোর কম্বল একটাই, একটি মাত্র তলে বিভাজিত হলে এটাকে রিব বলে। এটা দেখতে যে বুকের পাঁজরের হাড়গুলা কিন্তু রিবস বলে। তো ওই বুক মাইক্রোস্কোপে দেখতে রিবের কোষগুলা ওই বুকের পাঁজরের নেয়, এই জন্য এদেরকে রিব ভাজক টিস্যু বলে। এটার বিভাজনের ফলে হয় শুধুমাত্র দৈর্ঘ্য অথবা শুধুমাত্র প্রস্থ বৃদ্ধি পাবে। রিব ভাজক টিস্যুর উদাহরণ রিব রুট, গ্রোয়িং রুট, বর্ধিষ্ণু মূল, আর রিব রশ্মি, মজ্জা রশ্মি, কাণ্ডের মজ্জা রশ্মি। এছাড়া শৈবালের বৃদ্ধির সময় রিব ভাজক টিস্যুর বিভাজন দেখা যায়। আর বাদ বাকি যা আছে সব মাস। কি কি? বর্ধনশীল ভ্রূণ, শস্য, রেণুতুলি, কর্টেক্স, মজ্জা সবই কিন্তু মাস ভাজক টিস্যুর উদাহরণ। ঝটপট ইনবক্সে লিখে জানাও কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ মুখস্থ হয়েছে কিনা। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ মুখস্থ হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা বলো। নুসরাত ফরচুনেটলি ইয়েস, থ্যাংক ইউ। ওকে 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 ফাইন। স্নেহা ক্লিয়ার, শবনম ক্লিয়ার, শিরিন ক্লিয়ার, ওকে, আব্দুল্লাহ ক্লিয়ার, মাশাআল্লাহ, ভেরি গুড। এবার আসো কাজ অনুসারে, লাস্ট টপিক, ভাজক টিস্যুর প্রকারভেদ পড়া শেষ আমাদের। কাজ অনুসারে ভাজক টিস্যুও 3 প্রকার। আবারও প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। নামগুলো আগে দেখো, হ্যাঁ, বহুপদী এমসিকিউতে আসবে। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। শোনো, আমরা ডাক্তারদের মধ্যে যারা চর্মরোগ বিশেষজ্ঞ, স্কিন নিয়ে কাজ করে, এদেরকে আমরা বলি ডার্মাটোলজিস্ট। হ্যাঁ, ডার্মাটোলজিস্ট কর্তৃক পরীক্ষাকৃত ফেস ওয়াশ, টিভিতে অ্যাড দেখি আমরা। ডার্ম, স্কিনের একটা লেয়ারের নাম ডার্মিস। হ্যাঁ, তো তুমি ইউ ক্যান ইজিলি গেইজ প্রোটোডার্ম, আর কোথাও কিন্তু ডার্ম নাই। তাহলে ডার্ম মানে হচ্ছে ত্বক তৈরি করবে। হ্যাঁ, আমরা উদ্ভিদের তো চামড়া বলি না, উদ্ভিদের চামড়া শুনতে অকওয়ার্ড লাগতেছে। তাহলে উদ্ভিদের ত্বক, উদ্ভিদের মূল বলি বা উদ্ভিদের কাণ্ড বলি বা এদের শাখা প্রশাখার ত্বক সৃষ্টি করবে। যেমন উদ্ভিদের মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা, ম আছে লাস্টে, মূলের ত্বককে বলে এপিব্লেমা, আর কাণ্ড বা তার শাখা প্রশাখার ত্বককে বলে এপিডার্মিস। তাহলে এই মূল কাণ্ড বা তার শাখা প্রশাখার ত্বক মানে এপিব্লেমা বা এপিডার্মিস, এগুলো স্থায়ী টিস্যু দিয়েই তৈরি হয়। কিন্তু ওই স্থায়ী টিস্যুগুলো যে ভাজক টিস্যু থেকে আসে তাদেরকে আমরা বলি প্রোটোডার্ম। তাহলে মূল কাণ্ড, তাদের শাখা প্রশাখার ত্বক সৃষ্টি করা, এপিব্লেমা বা এপিডার্মিস সৃষ্টি করা কার কাজ? অ্যান্সার হচ্ছে প্রোটোডার্ম নামক ভাজক টিস্যুর কাজ। বুঝলাম ভাইয়া। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, একটু আগে তোমাদেরকে একে দেখাইছি আমি, ভাস্কুলার বা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থাকা ক্যাম্বিয়াম, এগুলা যে ভাজক টিস্যু থেকে সৃষ্টি হবে তাকে বলে প্রোক্যাম্বিয়াম। ঠিক আছে, তাহলে জাইলেম, ফ্লোয়েম ও ক্যাম্বিয়াম সৃষ্টিকারী 3টা জিনিস তৈরি করতেছে। জাইলেম, ফ্লোয়েম এবং তার মাঝখানে অবস্থানকারী ক্যাম্বিয়াম সৃষ্টি করতেছে। যেহেতু জাইলেম ফ্লোয়েম পরিবহন টিস্যু, এই জন্য এটাকে মোটা দাগে বলে পরিবহন টিস্যু সৃষ্টি করাই প্রোক্যাম্বিয়ামের কাজ। ত্বক তৈরি করা প্রোটোডার্মের কাজ, পরিবহন তন্ত্র তৈরি করা প্রোক্যাম্বিয়ামের কাজ। শেষ। ত্বক তৈরি করলো প্রোটোডার্ম, পরিবহন তন্ত্র তৈরি করলো জাইলেম, ফ্লোয়েম ও ক্যাম্বিয়াম সৃষ্টি করলো প্রোক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু। আর বাদ বাকি যা আছে সবই তৈরি করবে গ্রাউন্ড, ভিত্তিটা তৈরি করবে। গ্রাউন্ড ভাজক টিস্যু, ভিত্তি ভাজক টিস্যু বলে বাংলায়। মানে উদ্ভিদের বাদ বাকি কর্টেক্স, অরোত্বক, অন্তত্বক সব পড়বো আমরা সাবসিকুয়েন্টলি। এগুলো হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি হয় আর কি। ঠিক আছে ভাই, এত তো কাজের ভিত্তিতে। কিন্তু আমরা যদি উৎপত্তির বিচারে চিন্তা করি, উৎপত্তির বিচারে এই প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম সবাই কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু। মানে এরা সবাই কিন্তু ভ্রূণীয় জীবনেই তৈরি হয়। আবার এর আগের স্লাইডে যেটা পড়াইলাম কাজের ভিত্তিতে, মাস, প্লেট, রিব, এরাও উৎপত্তির বিচারে সবাই কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু। মানে এরা সবাই কিন্তু ভ্রূণীয় জীবনেই তৈরি হয়। আর ওই অবস্থান অনুযায়ীর মধ্যে খালি পার্শ্বটা সেকেন্ডারি, বাকি দুটা কিন্তু প্রাইমারি ছিল আর কি, মানে উৎপত্তির বিচারে। তাহলে কাজ অনুসারে এটা আবার একটু বলবো। কাজ অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। প্রোটোডার্ম, মূলের ত্বককে কি বলে? এপিব্লেমা বা মূল ত্বক। কাণ্ড বা পাতার ত্বককে কি বলে? এপিডার্মিস বা কাণ্ড ত্বক। এপিব্লেমা বা এপিডার্মিস, মূল বা কাণ্ড বা এদের শাখা প্রশাখার ত্বক সৃষ্টি করা কার কাজ? প্রোটোডার্মের কাজ। জাইলেম, ফ্লোয়েম এবং এদের মাঝখানে অবস্থিত ক্যাম্বিয়াম অর্থাৎ পরিবহন টিস্যু সৃষ্টি করা মূলত কোন ভাজক টিস্যু থেকে এই জাইলেম, ফ্লোয়েম এবং এদের মাঝখানের ক্যাম্বিয়ামটা তৈরি হয়? দ্য অ্যান্সার ইজ প্রোক্যাম্বিয়াম। তাহলে পরিবহন টিস্যু তৈরি করা কার কাজ? প্রোক্যাম্বিয়ামের কাজ। ত্বক এবং পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ যেমন কর্টেক্স, মজ্জা, এগুলো তৈরি করা কার কাজ বললে কোন ভাজক টিস্যু? অ্যান্সার হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম ভাজক টিস্যুর কাজ। একটা চার্ট আছে, খুব ডিটেলস লাগে না, এমসিকিউ তে শুধু প্রথম লাইনটা লাগে, যে শীর্ষস্থ ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেম, এখান থেকেই মূলত সব টিস্যু আসছে।
দেখো প্রাইমারি আর সেকেন্ডারি ব্যাপারটা একটু ধরার চেষ্টা করো। সেকেন্ডারি মেরিস্টেম মানে তো তোমরা দেখছোই, কর্ক ক্যাম্বিয়াম, কর্ক, এগুলা। এই যে দেখো কর্ক ক্যাম্বিয়াম কম, কর্ক, এটা হচ্ছে সেকেন্ডারি। এই চারটা খুব জরুরি না, তারপরে বুঝাই দিই। দেখো শীর্ষস্থ ভাজক টিস্যু এপিক্যাল মেরিস্টেম, এটা তো প্রাইমারি। ওখান থেকে কাজ অনুসারে ভাজক টিস্যু তিনটা ভাগ দিছে, প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম, আর একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোটোডার্ম থেকে এই যে এপিডার্মিস, ত্বক আর পত্ররন্ধ্র থাকে, কাণ্ড থেকে কাণ্ডরোম, মূলরোম, এই সব বেরোয়, এগুলা সব এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে গেছে আর কি। আচ্ছা, মানে প্রোটোডার্ম থেকে তৈরি হয়েছে এগুলা। গ্রাউন্ড মেরিস্টেম মূলত গ্রাউন্ড টিস্যু, এই যে এগুলা থেকে এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, এগুলা দিয়ে হয়, যেটা আমাদের পরের ক্লাসগুলোর পড়া। আর ভাস্কুলার টিস্যু, এই যে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে ক্যাম্বিয়াম অবশিষ্ট থাকে, এটাকে বলে রেসিডুয়াল ক্যাম্বিয়াম। ওই রেসিডুয়াল ক্যাম্বিয়ামটাই ওই যে আমি যেটা আঁকছিলাম, ভাস্কুলার বা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হয়। আর জাইলেম ফ্লোয়েম এটা তো স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু তো দুই প্রকার, প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। এই যে যদি সেকেন্ডারি হয় পরবর্তীতে, তখন সেটাকে যে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম বলে আর কি। এখান থেকে শুধু এই কথাটা মনে রাখলেই হবে, কর্ক ক্যাম্বিয়াম, কর্ক এটা গ্রাউন্ড মেরিস্টেম থেকে আসে, আর কর্ক ক্যাম্বিয়াম কম এরা হচ্ছে সেকেন্ডারি টিস্যু। সেকেন্ডারি টিস্যু আমরা পরের কুইজে যাব, তার আগে আমরা আজকের ক্লাসটা মূলত ভাজক টিস্যুর উপরেই ছিল। স্থায়ী টিস্যু জাস্ট ভাজক টিস্যুর উল্টা, আমরা ওটা একটু ছোট্ট করে দেখে নিব না, কিন্তু আজকের ক্লাসের মেইন ফোকাস ছিল দুইটা জিনিসের উপরে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, যেটা আমরা খুব ভালো করে শুরুতেই পড়েছিলাম, আর ভাজক টিস্যুর প্রকারভেদ। এই দুইটাই ছিল আজকের ক্লাসের মেইন পড়া আর কি। ভাজক টিস্যুর প্রকারভেদ আমি পুরোটা আবার বলতেছি, দেখো তুমি কতটা তোমার ব্রেনে ক্যাপচার করতে পারছো। ভাজক টিস্যুকে মোট 4টা জিনিসের উপর ভিত্তি করে ভাগ করা যায়: উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন, কাজ। সবগুলোর উপরেই ভিত্তি করে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। কি কি ভাইয়া? প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, তারপরে প্রাইমারি মেরিস্টেম, তারপরে সেকেন্ডারি ভাজক টিস্যু বা সেকেন্ডারি মেরিস্টেম। একদম শুরু, উদ্ভিদের বৃদ্ধির সূচনা হয় কোন ভাজক টিস্যু থেকে? প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে ভ্রূণীয় জীবনে কোন ভাজক টিস্যুর উৎপত্তি হয়? প্রাইমারি ভাজক টিস্যু। কোন টিস্যুর কোষগুলো আজীবন বিভাজনক্ষম? প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যুর কোষের পরে সেকেন্ডারি ভাজক টিস্যু কাকে বলে? স্থায়ী টিস্যু থেকে যদি কোনো ভাজক টিস্যু উৎপত্তি লাভ করে তাকে বলে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কি? এনি কাইন্ড অফ ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এগুলি। ডান ডান ভাইয়া, পারছি সব। অবস্থান অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। শীর্ষস্থ বা এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি বা নিবেশিত বা স্থায়ী টিস্যুর মধ্যে ভাজক টিস্যু, আর একটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। শীর্ষস্থ এবং ইন্টারক্যালারি এই দুইটাই প্রাইমারি, কারণ শীর্ষস্থ থেকেই ইন্টারক্যালারিটা হয়, কিন্তু পার্শ্বীয়টা হচ্ছে সেকেন্ডারি। তাহলে শীর্ষস্থ, ইন্টারক্যালারি দুইটাতেই প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত, পার্শ্বীয়টা সেকেন্ডারি বৃদ্ধির সাথে যুক্ত। কিন্তু শীর্ষস্থটা যেহেতু শুরুতে হয়, ভ্রূণীয় জীবনে হয়, এটা পরিস্ফুটনের সাথে যুক্ত। শীর্ষস্থ অঙ্গ গঠন করে, লম্বা করে। ইন্টারক্যালারি অঙ্গ গঠন করে না, শুধু লম্বা করে। আর পার্শ্বীয় হচ্ছে মোটা বানায়, পার্শ্বীয় বৃদ্ধি করে। এই তো, শীর্ষস্থের কোষগুলা গোলাকার, ইন্টারক্যালারির কোষগুলা লম্বাটে, আর পার্শ্বীয়র কোষগুলা আয়তক্ষেত্রাকার। শীর্ষস্থ ব্রায়োফাইট, টেরিডোফাইটের বেলা একটা মাত্র কোষ দ্বারা গঠিত হলেও সপুষ্পক উদ্ভিদের বেলা একাধিক কোষ দ্বারা গঠিত। এই তো ভাই, আর কি? ইন্টারক্যালারি কই পাবো? পত্রমূলে, মধ্যপর্বের গোড়ায়, পর্বসন্ধির নিচে, ফুলের বোটায়, পাতার বোটায়, এই সমস্ত জায়গা টাইপের। কোন কোন উদ্ভিদের? 3টা উদ্ভিদ, ঘাস জাতীয় উদ্ভিদ, হর্সটেইল আর পাইন। পার্শ্ব ভাজক টিস্যুর উদাহরণ কি? ওই যে সেকেন্ডারি যে কোনো ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, এগুলা। অবস্থানেরও সব বলছি, বইয়ে যা আছে। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। মাস, প্লেট আর রিব। সবতলে বিভাজন হয় মাস। ভলিউম না, ঘনত্ব বা ডেন্সিটি, ঘনত্ব বৃদ্ধি পায় কোনটা? মাস। 2 তলে বিভাজিত হয় কোনটা? প্লেট। প্লেটের বিভাজনের ফলে কি বৃদ্ধি পায়? আয়তন। উদাহরণ প্লেট, 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 পাতা। তত ত্বক, বর্ধিষ্ণু বহিত্বক। রিব, গরিব, একটা মাত্র তলে বিভাজিত হয়, দেখতে বুকের পাঁজরের ন্যায়। উদাহরণ রিব। রুট, গ্রোয়িং রুট, বর্ধিষ্ণু মূল, লম্বা হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এরকম মূল। আর রিব রশ্মি, মজ্জা রশ্মি, কাণ্ডের মজ্জা রশ্মি। প্লাস গরিব, শৈবাল গরিব, ফকির গরিবুল্লাহ। শৈবালের বৃদ্ধির সময় রিব ভাজক টিস্যু বিভাজন দেখা যায়। মাছের উদাহরণ কি? বাদবাকি যা আছে সব। বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, শস্য, কর্টেক্স, মজ্জা, সব মাছের উদাহরণ। কাজ অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। মূল বা কাণ্ড বা এদের শাখা প্রশাখা ত্বক সৃষ্টি করা কার কাজ? প্রোটোডার্ম। জাইলেম, ফ্লোয়েম এবং এদের মাঝখানে অবস্থানকারী ক্যাম্বিয়াম অর্থাৎ পরিবহন টিস্যু সৃষ্টি করা কার কাজ? প্রোক্যাম্বিয়াম। ত্বক এবং পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদের অন্যান্য সকল অংশ গঠনকারী কোন ভাজক টিস্যু? গ্রাউন্ড মেরিস্টেম বা বাংলায় বলি ভিত্তি ভাজক টিস্যু। ঝটপট ইনবক্সে লিখে জানাও ভাজক টিস্যুর প্রকারভেদ যা বুঝাইছি সব বুঝছো কিনা, ভাজক টিস্যুর কনফার্ম সব কনসেপশন ক্লিয়ার হয়েছে কিনা, মুখস্থ হয়েছে কিনা, বুঝছো কিনা। মাস বা ভলিউম, তাহলে মেরিস্টেমের আচ্ছা, এটা হয় কি, বাংলা ভাষাগত জটিলতা আছে হাসান স্যার বইয়ে। মাছ ভাজক টিস্যু সব দিকে বিভাজিত হয়, এটাকে আমরা বলবো ঘনত্ব। ঘনত্ব ইংরেজিও ইউ ক্যান কল ভলিউম, বাট ইফ ইউ কল ইট ডেন্সিটি, এটা ভালো শোনাবে। ঘনত্ব বৃদ্ধি পায়। আর প্লেট দুই দিকে যায়, পাতা তো আয়তন বাড়ে। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আসলে হওয়ার কথা ছিল ক্ষেত্রফল, বইয়ে আয়তন আছে তো, পাতার আয়তন বাড়ে, ওভাবে তুমি আয়তনই বলো প্লেটে। আর রিবে শুধু দৈর্ঘ্য বা প্রস্থ, এভাবে বলো। ওকে, নুসরাত হয়ে গেল, এবার চলে আসো। ওকে, ভেরি গুড। এপিথেলিয়াম আর আবরণী একই জিনিস রে। আমরা একটু কুইজ নাম্বার 2 তে চলে যাই, আজকে লাস্ট কুইজ। দেখো তো, প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? না পারলে পিটা বোঝো সবগুলারে। প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কোনটি বলো? ভাজক টিস্যুর প্রকারভেদ কোনটা আসবে? জিহাদ, সবগুলাই আসবে রে, সব আসে।
উৎপত্তি আসে, অবস্থান আসে, কোষ বিভাজন আসে, কাজ আছে। চারটা যে কোনোটা দিবে কলেজের পরীক্ষা ইয়ার ফাইনালে, কোনটা দিবে বলা যাচ্ছে না, সবগুলা পড়তে হবে। ওকে, এটাও তো ফাটাই ফেলছো তোমরা, মোটামুটি 85% ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ, সাবাস। সবগুলা বাচ্চা বাঘ এক একটা। প্লেট কোন ভাজক টিস্যুর উদাহরণ? প্লেটের উদাহরণ পাতা, না পারলে আসলেই পিটানি দিতাম সবগুলারে। প্লেটের উদাহরণ পাতা। শোনো, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য জাস্ট ভাজক টিস্যুর উল্টা। এইটা তুমি একবার জাস্ট চোখ বুলাবা, আর আমার সাথে একটু মিলায় নাও যে তুমি পারতেছো কিনা, জাস্ট দেখো, তুমি চেক করো, হ্যাঁ চেক করে দেখো তুমি পারো কিনা। স্থায়ী টিস্যুর কোষগুলো কি হবে কও? বিভাজনে সক্ষম না অক্ষম? বিভাজনে অক্ষম। হ্যাঁ, ভাজক টিস্যুর কোষগুলো ছিল সব জীবিত, যেহেতু জীবিত নাহলে বিভাজিত হতে পারবে না। কিন্তু স্থায়ী টিস্যুতে কিন্তু দুই ধরনের কোষই দেখা যায়, মানে জীবিতও দেখা যায় আবার বিবাহিতও দেখা যায়, সরি বিবাহিত না, মৃত। বিবাহিত তো মৃত আসলে একই কথা আর কি, তোমরা আবার লিখো না যে জীবিত বিবাহিত দুই ধরনের কোষ দেখা যায়। স্থায়ী টিস্যুতে জীবিত মৃত দুই ধরনের কোষই পাওয়া যায়। স্থায়ী টিস্যুর যেহেতু নিউক্লিয়াস এত বড় না, ছোট এক পাশে থাকে, সো সাইটোপ্লাজমকে এত অল্প জায়গা নিয়ে ঘন হয়ে থাকতে হয় না। তাহলে দেখো সাইটোপ্লাজম এটা কিন্তু স্বাভাবিকের চেয়ে কমই থাকে আর কি। হ্যাঁ, এত বেশি ঘন থাকে না, কোষ গহ্বর অনেক জায়গা নিয়ে নেয়, এত ঘন থাকে না, অল্প পরিমাণেই থাকে আর কি। মৃত কোষে তো প্রোটোপ্লাজম থাকবে না, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আর এরা যেহেতু পরিণত কোষ, সো কোষ প্রাচীরে অনেক কিছু জমা হওয়ার সুযোগ থাকে। সো দেখো স্থায়ী টিস্যুর কোষ প্রাচীর হচ্ছে অনেকটা পুরু, এবং এটা একটু প্যাঁচাবে, একটু গোল দিয়ে রাখবা বইয়ে। কোষ প্রাচীর পুরু হওয়ার কারণে দেখা যায় কোথাও বেশি জমছে, কোথাও কম জমছে, মনে হয় যে ডিজাইন করা, নকশা করা, অর্নামেন্টেড। তাহলে স্থায়ী টিস্যুর কোষ প্রাচীরে নানা ধরনের নকশা দেখা যায়, এটা বেশ ইম্পর্টেন্ট। নিউক্লিয়াস এত বড় টড়ো না, নিউক্লিয়াস ছোট, এক পাশে থাকে। ওখানে যেমন কোষ গহ্বর ছিলই না, এখানে কিন্তু রাদার দান তা না, কোষ গহ্বর অনেক বড় আর কি। হ্যাঁ, তাহলে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য রিক্যাপ করো আমার সাথে সাথে, দেখো সব পারো কিনা। স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম, পারি ভাইয়া। স্থায়ী টিস্যুতে কয় ধরনের কোষ থাকে? দুই ধরনের, জীবিত আর মৃত, পারি। স্থায়ী টিস্যুর কোষগুলা এত ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে না, ইজিলি দূরে দূরে থাকে, আন্তঃকোষীয় ফাঁক থাকে, সবগুলাই থাকে না, প্রকারভেদে দেখবা একটু পরে। এরপরে স্থায়ী টিস্যুর সাইটোপ্লাজম একটু কম থাকে, বড় কোষ গহ্বর থাকে, নিউক্লিয়াস ছোট, এক পাশে থাকে, কোষ প্রাচীর পুরু, কোষ প্রাচীরে নানা ধরনের নকশা দেখা যায়। কোনো লোড নিবা না, জাস্ট রিল্যাক্স, ভাজক টিস্যু পড়ছো, এটা মিলাই নিবা পারো কিনা। স্থায়ী টিস্যুর প্রকারভেদ দেখো, এটাও তিন প্রকার, আজকে যে তিনের গণ্ডিতে ঢুকছো আর বেরোইতেছে না। সরল টিস্যু, জটিল টিস্যু, আর একটা হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী বা সিক্রেটরি টিস্যু। নিঃস্রাবী বা ইংরেজিতে এটাকে আমরা বলি সিক্রেটরি টিস্যু, বা একটু বুঝান তো কোনটা কি। সরল টিস্যু বা ইংরেজিতে বলবো সিম্পল টিস্যু, যে টিস্যুর কোষগুলা সব একই রকম, তাকে আমরা বলবো সরল টিস্যু, সবগুলো একই রকম কোষ। জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত, জটিল, কমপ্লেক্স। হ্যাঁ, জটিল টিস্যু হচ্ছে আমরা এটা ভাস্কুলার টিস্যুতন্ত্র পড়ার সময় পড়বো, জাইলেম ফ্লোয়েম। হ্যাঁ, এগুলা এই আজকের এটার মধ্যে ঢুকবো না আমরা, জটিল টিস্যু, জাইলেম ফ্লোয়েম। ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যুটা ছোট্ট করে একটু বলে দিই। তরুক্ষীর টিস্যু, তরুক্ষীর হচ্ছে তোমরা রাবার দেখছো না, যে আঠা আঠা সাদা সাদা কাঁঠাল গাছের আঠা কষ বের হয়, তরুক্ষীর হচ্ছে এক ধরনের সাদা বা হলুদ আঠালো এক ধরনের তরল পদার্থ। যে সমস্ত সব গাছ থেকে কিন্তু এরকম আঠালো কষ বের হয় না, যে সমস্ত গাছ থেকে এরকম সাদা হলুদ আঠালো তরল থকথকে তরল পদার্থ বের হয়, ওই সমস্ত গাছে তরুক্ষীর টিস্যু থাকে। তরুক্ষীর হচ্ছে এক ধরনের সাদা বা হলুদাভ বর্ণের আঠালো তরল পদার্থ। তরুক্ষীর টিস্যু ইংরেজি লাগে না, যদি কেউ পড়তে পারো ল্যাকটিফেরাস টিস্যু, ল্যাকটিফেরাস টিস্যু। আর গ্রন্থি টিস্যু, ওই যে ইন্টারেস্টিং টপিক বলছিলাম যে পতঙ্গভুক উদ্ভিদের পাতায় থাকে, তোমাদেরকে বলছিলাম না কিছু কিছু উদ্ভিদ পোকামাকড় ধরে ধরে খেয়ে ফেলে, গপ গপ করে খেয়ে ফেলে। পতঙ্গভুক উদ্ভিদের পাতায় থাকে, পাতায় থাকে, অনেকের ফুলেও থাকে। পতঙ্গ উদ্ভিদের পাতা ফুল এখানে পোকামাকড় পড়লে গপ করে ধরে খেয়ে ফেলে। তাহলে পতঙ্গভুক উদ্ভিদের পাতায় গ্রন্থি টিস্যু থাকে। যেমন একটা এক্সাম্পল দিই, কলস গাছ বাংলাদেশে আজকাল দেখতেছি অনেকে লাগাইতেছে ইনডোর প্লান্ট হিসেবে। হ্যাঁ, এটাতে যে গ্রন্থি টিস্যু থাকে, পরিপাকের জন্য, হজম করার জন্য যে এনজাইমগুলো দায়ী, এদের এই গ্রন্থি টিস্যু থেকে আসে। খুব জরুরি না, এটা কিউরিসিটির জন্য, নাইস টু নো টাইপের। সরল টিস্যু 9-10 খুব ভালো করে পড়েছো, এইচএসসি লেভেলে বোর্ড পরীক্ষা সিলেবাসে নেই তো খুব একটা আসে না। কিন্তু এই প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার কনসেপশনটা টিস্যুতন্ত্র ক্লাসে তোমাকে নিয়ে যেতে হবে, মানে পরের 3টা ক্লাসে তুমি যদি এটার কনসেপশনটা না নিয়ে যাও তুমি একটু বিপদে পড়বা। মানে আর বুঝে গেলে তোমার আরেকটু ইন্টারেস্টিং লাগবে ব্যাপারগুলো। একটু সহজ করে বলে দিই, হ্যাঁ, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা মন দিয়ে শুনবা। প্যারেনকাইমার মনে রাখবা, ভাইয়া বলছিল প্যারেনকাইমার প্রাণ আছে, প্যারেনকাইমার প্রাণ আছে, তাহলে এটা একটা লিভিং সেল, জীবিত কোষ। জীবিত কোষ, প্রত্যেকটা কোষ হচ্ছে মার্বেলের মতো, হ্যাঁ, গোলাকার বা অনেকটা ডিম্বাকার এরকম। তো অনেকগুলো মার্বেল একসাথে রাখলে সেখানে কিন্তু আন্তঃকোষীয় ফাঁক থাকবেই। তাহলে এটা একটা খুব ভাইটাল ফিচার যে প্যারেনকাইমার কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে। স্থায়ী টিস্যুর যত ফিচার আছে, মানে দেখো একটা বড় কোষ গহ্বর আছে, নিউক্লিয়াস এক পাশে আছে, এগুলো ওদের সব থাকবে। ভাইয়া আপনি তো পড়ালেন স্থায়ী টিস্যুর কোষ প্রাচীর পুরু, কিন্তু প্যারেনকাইমার কোষ প্রাচীরটা বাকি দুইটা কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার চেয়ে পাতলা। তাহলে একটু মনে রেখো, প্যারেনকাইমার কোষ প্রাচীরটা ভাজক টিস্যুর চেয়ে পুরু, কিন্তু বাকি দুইটার চেয়ে পাতলা এবং সমভাবে পুরু, মানে সব জায়গায় সমান, কোথাও বেশি কম নাই, সব জায়গায় সেলুলোজ একই পরিমাণে আছে। তার মানে এটারও কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। তাহলে এইটা একটা কি ফিচার, ভাজক টিস্যুর কোষ প্রাচীর পাতলা, সমভাবে পুরু এবং সেলুলোজ দ্বারা নির্মিত। এটা একটু নরম, হ্যাঁ, একটু স্থিতিস্থাপক, চাপ দিবা একটু ভচকা যাবে।
আবার আগের জায়গায় চলে আসবে। এই সমস্ত জায়গায় মূলত প্যারেনকাইমা টিস্যু থাকে। বুঝতে পারলা তো? আচ্ছা, এবার আসো কোলেনকাইমা। কোলেনকাইমাও মনে রাখবে এটাও জীবিত, লিভিং সেল, এটাও জীবিত। আর কোলেনকাইমার যেটা তোমাদের এখান থেকে যে নলেজটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে কোলেনকাইমার কোষ প্রাচীরটা সমভাবে না, অসমভাবে পুরু। মূলত সেলুলোজ দ্বারা নির্মিত, কিন্তু এটার কোনায় কোনায় জমা হয় পেকটিন। এই যে দেখো, কোনায় কোনায় পেকটিন জমা হয়েছে। সব জায়গায় যে আবার পেকটিন থাকে তা না। তাহলে দেখো, যে জায়গাগুলোয় পেকটিন আছে ওই জায়গাগুলোয় কিন্তু আন্তঃকোষীয় ফাঁক নেই, কিন্তু এখানে পেকটিন নাই, এখানে কিন্তু আন্তঃকোষীয় ফাঁক আছে। দ্যাট মিনস হোয়েন ইউ উইল সি মাইক্রোস্কোপে কোলেনকাইমা টিস্যু, তুমি দেখবা যে কোথাও কোথাও আন্তঃকোষীয় ফাঁক আছে, কোথাও কোথাও নেই। মানে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, নাও পারে। এবং এটার কোষ প্রাচীর কিন্তু তাহলে সমভাবে না, অসমভাবে পুরু, কারণ সেলুলোজ এবং পেকটিন দুইটাই আছে, সব জায়গায় সমান না। হোয়াট অ্যাবাউট স্ক্লেরেনকাইমা? স্ক্লেরেনকাইমা এটা হচ্ছে একটা ডেড টিস্যু। হ্যাঁ, এটা একটা মৃত কোষ। এ ডেড ম্যান টেলস নো লাইজ। হ্যাঁ, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মধ্যে একটা মুভি ছিল। তাহলে এই স্ক্লেরেনকাইমা এটা হচ্ছে একটা মৃত টিস্যু, ডেড সেল। মানে ওর মধ্যে কোনো অঙ্গাণুই নাই, ইয়া মোটা কোষ প্রাচীর আছে, আর ভেতরে গহ্বর আছে। এবং কোষ প্রাচীরটা এটারও সমভাবে পুরু, এবং সেটা কিন্তু দেখো লিগনিন দ্বারা নির্মিত, এটা মাথা রাখবা। তাহলে কোষ প্রাচীর সবচেয়ে বেশি পুরু, সমভাবে পুরু, লিগনিন দ্বারা নির্মিত, মৃত কোষ, খালি কোষ গহ্বরই আছে। কে বলো? স্ক্লেরেনকাইমা। এবার একটু কমন সেন্স অ্যাপ্লাই করো। প্যারেনকাইমার কাজ কি হতে পারে? ভাই, ভাজক টিস্যু তো খাদ্য তৈরি করে না, ও খাদ্য তৈরি না করলে প্ল্যান্ট বাঁচবে কেমনে? এই প্যারেনকাইমার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। প্যারেনকাইমার মধ্যে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এটাকে আমরা বলি ক্লোরেনকাইমা। তাহলে হোয়েন এভার ইউ উইল গেট এ ক্লোরোপ্লাস্ট, প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকবে, ওটা জীবিত কোষ, তখন ওইটাকে বলে ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা। আর পাতার যে ক্লোরেনকাইমা, পাতায় যদি ক্লোরেনকাইমা থাকে তখন সেটাকে আমরা বলি মেজোফিল টিস্যু। তোমরা এটা উদ্ভিদের শারীরতত্ত্ব চ্যাপ্টারে অনেকবার শুনছো মেজোফিল টিস্যুর নাম। তাহলে মেজোফিল টিস্যু এক ধরনের প্যারেনকাইমা জাতীয় টিস্যু, আরো স্পেসিফিক ভাবে বললে ক্লোরেনকাইমা জাতীয় টিস্যু। তাহলে ভাইয়া, প্যারেনকাইমার মেইন কাজ কি? খাদ্য তৈরি করা। খাদ্য রান্না করছো, বিরিয়ানি রান্না করছো, এরপরে কি করবা? বেশি রান্না করছো, ফ্রিজে রাখবা, মানে খাদ্য সঞ্চয় করবা। ফ্রিজে জায়গা নেই, পাশের বাসায় পাঠাবা, খাইতে দিবা, তাহলে খাদ্য পরিবহন। তাহলে প্যারেনকাইমার মেইন কাজ খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন। এছাড়াও ওরা আরো কাজ করে, যেমন প্যারেনকাইমার মধ্যে বায়ু কুঠুরি থাকে, বাতাস থাকে, এয়ার থাকে, তখন ওদেরকে আমরা বলি অ্যারেনকাইমা। যেমন কচুরিপানা, দেখছো না? কচুরিপানা পানিতে ভেসে থাকে, কেন ভেসে থাকে? বাতাস থাকে। কই থাকে? অ্যারেনকাইমার মধ্যে থাকে। অ্যারেনকাইমা কি ধরনের টিস্যু? প্যারেনকাইমা জাতীয় টিস্যু। প্যারেনকাইমা কি ধরনের টিস্যু? সরল টিস্যু। সরল টিস্যু কি ধরনের টিস্যু? স্থায়ী টিস্যু। বুঝছো? তাহলে এই যে জলজ উদ্ভিদকে বাতাস দিয়ে ভাসা রাখা, খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহন করা, প্রয়োজনে বর্জ্য পদার্থ জমা করে রাখা, এগুলো সব প্যারেনকাইমার কাজ। কোলেনকাইমার মধ্যেও ক্লোরোপ্লাস্ট থাকে, জীবিত কোষ, এটাও খাদ্য তৈরি করবে, কিন্তু এটার প্রাচীর একটু পুরু, তো এই জন্য আংশিক দৃঢ়তা প্রদান করবে। মানে গাছের ডাল ধরো একটু চাপ দিচ্ছ, ভচকায় যাইতেছে, এটা কোলেনকাইমা। আর তুমি চাপ দিয়ে কিছুই করতে পারতেছো না, ওটা স্ক্লেরেনকাইমা। তাহলে স্ক্লেরেনকাইমা তো মৃত কোষ, তো খাদ্য তৈরি করতে পারবে না। স্ক্লেরেনকাইমার মেইন কাজ যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। উদ্ভিদের যে অংশটা সবচেয়ে শক্ত, বিশিওর অফ ইট, ওখানে স্ক্লেরেনকাইমা আছে। আর কোলেনকাইমা খাদ্য তৈরি করতে পারে, আংশিক দৃঢ়তা প্রদান করতে পারে। হ্যাঁ, খুব জরুরি কিছু না, এখানে একটা পার্থক্য আছে আলিম স্যার বই এবং আজিবু স্যারের বই, আমি একটু ধরাই দিই পার্থক্যটা। দেখো, প্যারেনকাইমা লিভিং সেল, সজীব কোষ। কোলেনকাইমাও লিভিং সেল, সজীব কোষ। স্ক্লেরেনকাইমা ডেড সেল, ফান্ডামেন্টাল বেসিক। এটা তোমার মাথায় নিতে হবে। প্যারেনকাইমার কোষগুলা কোষ প্রাচীর নমনীয়, পাতলা, সমানভাবে পুরু, খুবই ভাইটাল তথ্য। কোলেনকাইমা এটা কিন্তু দেখো অসমভাবে পুরু, এটাতে লিগনিন নাই। এটাতে, এখানে একটু লিখে দিই, এখানে আছে শুধু সেলুলোজ, আর এটাতে আছে সেলুলোজ প্লাস পেকটিন। পেকটিন আর লিগনিন বাবা হচ্ছে শুধুমাত্র তুমি স্ক্লেরেনকাইমাতে। দেখো, প্যারেনকাইমাও সমভাবে পুরু, আবার দেখো স্ক্লেরেনকাইমাও সমভাবে পুরু, আর শুধুমাত্র কোলেনকাইমাটা অসম, কোনায় কোনায় পেকটিন জমছে। এইবার দেখো, প্যারেনকাইমাতে প্রচুর ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর সব থাকে, এখানেও থাকে। এখানে তো ক্লোরোপ্লাস্ট থাকার সুযোগ নেই, মৃত কোষ। প্যারেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁক আছে, পড়েছি, কিন্তু কোলেনকাইমাতে থাকে বা থাকে না, বুঝাইছি। কোনো কোনো জায়গায় থাকে, কোনো কোনো জায়গায় থাকে না। আর স্ক্লেরেনকাইমা একদমই থাকে না। প্যারেনকাইমার মেইন কাজ কি? খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়। কোলেনকাইমাও তাই, খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, আর আংশিক দৃঢ়তা প্রদান করে, আংশিক। হ্যাঁ, আংশিক দৃঢ়তা, পুরোপুরি না, আংশিক দৃঢ়তা প্রদান করবে। আর স্ক্লেরেনকাইমা এটার মূল কাজ হচ্ছে এটা খালি দৃঢ়তা প্রদান করাই এর কাজ, আর কোনো কাজ নাই। ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর পার্থক্য তোমাদের জন্য দুধ ভাত। হ্যাঁ, একেবারেই দুধ ভাত। ভাজক টিস্যুর উৎপত্তি হয় ভ্রূণীয় জীবনে, আর স্থায়ী টিস্যুর উৎপত্তি হয় ভাজক টিস্যু থেকে, ভ্রূণীয় জীবনের অনেক পরে। ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতা থাকে, স্থায়ী টিস্যুর থাকে না। ভাজক টিস্যুতে সব কোষই জীবিত, স্থায়ী টিস্যুতে দুই ধরনের কোষ পাওয়া যায়, জীবিত আর মৃত। ভাজক টিস্যুর অবস্থান হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে, আর স্থায়ী টিস্যুর অবস্থান হচ্ছে উদ্ভিদের বাকি জায়গায়। এবং উদ্ভিদের অধিকাংশ জায়গায় স্থায়ী টিস্যু, আরো স্পেসিফিক ভাবে বললে প্যারেনকাইমা টিস্যু থাকে। তাহলে উদ্ভিদের অধিকাংশ অঞ্চল, এটা একটু লিখে রাখবা বইয়ে, যে উদ্ভিদের অধিকাংশ অঞ্চল কোন টিস্যু দ্বারা গঠিত, বললে অ্যান্সার প্যারেনকাইমা। উদ্ভিদের অধিকাংশ অঞ্চল কোন টিস্যু দ্বারা গঠিত, বললে অ্যান্সার কিন্তু হচ্ছে প্যারেনকাইমা। তারপরে দেখো নিউক্লিয়াস, এগুলো সহজ কোশ্চেন টপিক। ভাজক টিস্যুর নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, সেটা হয় বড়। স্থায়ী টিস্যুতে নিউক্লিয়াস থাকে ছোট, সেটা থাকে এক পাশে। ভাজক টিস্যুর সাইটোপ্লাজম হয় ঘন, আর স্থায়ী টিস্যুর সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে একটু কম থাকে আর কি।
উদ্ভিদের দেহের বৃদ্ধিতে ভূমিকা পালন করে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু করে না। যান্ত্রিক দৃঢ়তা স্থায়ী টিস্যু দেয়, ভাজক টিস্যু দেয় না। খাদ্য তৈরি করে স্থায়ী টিস্যু, খাদ্য পরিবহন করে স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু করে না, তাই না? কোষ গহ্বর আমি লিখলাম না, তোমাদের জন্য ফাঁকা রাখলাম, তোমরা পারবা এই জন্য। কোষ গহ্বর ভাজক টিস্যুতে সাধারণত থাকে না, থাকলেও ছোট, সংখ্যা একাধিক। আর স্থায়ী টিস্যুতে বড় কোষ গহ্বর থাকে কেন্দ্রে। ভাজক টিস্যুর কোষ প্রাচীর পাতলা, কোনো নকশা দেখা যায় না। স্থায়ী টিস্যুর কোষ প্রাচীর পুরু, এখানে নানা ধরনের নকশা দেখা যায়। একদম ইজি পিজি কোশ্চেন, বোর্ড পরীক্ষায় সিকিউতেও আসে, এমসিকিউতেও আসে। কিছু কোশ্চেন দেখো, যশোর বোর্ডের কোশ্চেন 22 সালের। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? দেখো তো ইনবক্সে লিখো তো অ্যান্সার পারো কিনা। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? কোষগুলা ঘন সন্নিবিষ্ট, আন্তঃকোষীয় ফাঁক নাই, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, কোষগুলা পরিণত। অনেকে ভুল করবা। দেখো, স্থায়ী টিস্যুর কোষগুলাতে আমরা কিন্তু কোষগুলা ঘন সন্নিবিষ্ট, তুমি জোড়াতালি দিয়ে বানাইতে পারো, হ্যাঁ স্ক্লেরেনকাইমার কোষে তো আন্তঃকোষীয় ফাঁক নাই, কিন্তু তোমাকে সব টিস্যু কাউন্ট করতে হবে, খালি স্ক্লেরেনকাইমাকে মাথা নিলে হবে না। কোষগুলা ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে ভাজক টিস্যুতে, স্থায়ী টিস্যুতে তো তা না, তাহলে এটা বাদ। আন্তঃকোষীয় ফাঁক নাই ভাজক টিস্যুতে, স্থায়ী টিস্যুতে তো আন্তঃকোষীয় ফাঁক থাকে, তাহলে এটাও বাদ। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, ভাই কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত এটা শুধু প্যারেনকাইমার বৈশিষ্ট্য, এটা সামগ্রিকভাবে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হিসেবে ধরতে পারবে না। কোষ প্রাচীর সেলুলোজ যেভাবে নির্মিত, এটা তুমি ভাজক টিস্যুর ওভারঅল বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করতে পারো। কোষগুলা পরিণত, হ্যাঁ দেখো এগুলো জোড়াতালি দিয়ে বানানো যায়, কিন্তু কন্ট্রোভার্সি আছে, কারণ সবার বেলায় মিলে না, কিন্তু কোষগুলো পরিণত স্থায়ী টিস্যুর, এই ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি নেই। সো সিঙ্গেল বেস্ট কোশ্চেনে ইউ হ্যাভ টু টেক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অন। সো এই কোশ্চেনের আনসার কিন্তু হচ্ছে কোষগুলো হচ্ছে পরিণত আর কি। যারা পারছো কংগ্রাচুলেশনস। উদ্ভিদের ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে, আমি কিন্তু বলছি ভ্রূণাবস্থায় প্রোমেরিস্টেমও থাকে, কিন্তু ভ্রূণাবস্থায় নতুন করে উৎপত্তি লাভ করছে প্রারম্ভিক থেকে, তার মানে প্রোমেরিস্টেম থেকে উৎপত্তি লাভ করছে কোনটা? ভ্রূণাবস্থায়। আনসার হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু আর কি। জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক কি বলছি আমি, উদ্ভিদ মূল বিটপের শীর্ষে এক ধরনের টিস্যু পাওয়া যায় যা আজীবন বৃদ্ধি পায়, মানে ভাজক টিস্যু আর কি। ওকে, প্রাইমারি ভাজক টিস্যু আর কি। উৎপত্তি ও কাজের ভিন্নতা, মানে উৎপত্তি অনুসারে আর কাজের ভিত্তিতে ওই ভাজক টিস্যুর প্রকারভেদ লিখতে বলছে আর কি। হ্যাঁ, বিভিন্ন রকম হয়, ওইটাই লিখতে বলছে। খুব কঠিন কোশ্চেন কিনা আর কি। ওকে, আমরা লিডার বোর্ডটা একটু দেখে নিই।